একটু পরে রেকর্ডিং আরম্ভ হবে, আমি সবার কাছ থেকে অনুমতি নিলাম। হ্যাঁ, আরম্ভ শুরু হয়েছে, রেকর্ডিং শুরু হয়েছে। মাইকটা অফ করে দেন, যখন কথা বলবেন তখন অন করবেন মাইকটা প্লিজ। মাইক, আমার মাইক কোনটা? মাইকটা তোমার ওই যে নিচের বারে, হ্যাঁ, থ্যাংক ইউ, ওকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আর নতুন বছরের শুভেচ্ছা। আজকে অবশ্য প্রথম মাসের প্রায় শেষ দিন। আমি যারা নতুন জয়েন করেছে তাদেরকে আমি একটু গাথার ভূমিকা দিতে চাচ্ছি, কিভাবে আমরা আরম্ভ করলাম। আমরা 8ই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2007, 20 জন নারী লেখক অমনি বুকসে জড়ো হলাম, আর আমরা আলোচনা করলাম এরকম সই, নবনীতা সেনের সইয়ের মতন আমরা এখানে কিছু করব কিনা। কয়েকজন এটার আপত্তি করলো, বলে আজ মানে এই যুগে এটা দরকার নাই। কি দরকার এখন? এটা নবীনও বলেছিল আর প্রবীণও বলেছে। এটা নাকি শুধু নবীনরা বললো দরকার নাই, প্রবীণরাও বলেছিল, নবীনরাও বলেছিল। তা সত্ত্বেও আমরা চালিয়ে গেলাম। প্রথমে আমাদের নাম ছিল না, আমরা কোনো মেইলই নাম রাখতে চাচ্ছিলাম না, তো আমরা রাখলাম গাথা, সৃষ্টি। এটা জুন মাসে আমরা নাম ঠিক করলাম। আর আমাদের কোনো প্রেসিডেন্ট ছিল না, ভাইস প্রেসিডেন্ট ছিল না, শুধু আমাদের একজন দরকার ছিল যে সবাইকে নোটিশ পাঠাবে আর রেজিস্টার খাতা রাখবে, রেজিস্টার খাতায় কি কি হয়েছে লিখবে আর নাম সই করবে। প্রথম অনেক মাস আমি এই কাজ করলাম। তারপরে সাবরিনা করলো, তারপরে জ্যাকি করলো, তারপরে আফরোজা করলো। আফরোজা ড্যাফটাল ইউনিভার্সিটিতে পড়ায়। 2017-তে গাথা 10 বছর পূর্তি করলো, সুন্দরভাবে একটা অনুষ্ঠান করলো ঢাকা ক্লাবে। তারপরের বছর সবাই বলা বলি করলো যে এই সংগঠন 10 বছর ধরে চলছে, এখন এটাকে একটা ফর্মালাইজড রূপ দেওয়া দরকার, একটা কনস্টিটিউশন দরকার, একটা প্রেসিডেন্ট দরকার, একটা ভাইস প্রেসিডেন্ট দরকার। আমি ভাবলাম ঠিক আছে, সবার যদি ওটাই মত থাকে আমরা একটা কনস্টিটিউশন করব। কেউ প্রেসিডেন্ট হবে, কেউ ভাইস প্রেসিডেন্ট হবে। আপনি হলো প্রেসিডেন্ট, আরেকজন হলো ভাইস প্রেসিডেন্ট, আমি ছিলাম অ্যাডভাইজার। তারপরে হঠাৎ করে আমি দেখছি যে কয়েকজন গাথা থেকে রিজাইন করছে, আর তারপরে আমি দেখলাম একটা নতুন সংগঠন আরম্ভ হয়ে গেছে। আমার খুব দুঃখ লাগলো। আমরা প্রথমে অমনি বুকসে বসতাম, 1-2 বার আমরা বিভিন্ন জায়গায় বসেছি, সাম্পান রেস্টুরেন্টে বসেছি, আমরা প্রথম আলোতে বসেছি, কিন্তু বেশিরভাগ আমরা ইএম খেতে বসতাম। ওখানে আমাদের ওরা কোনো টাকা নিত না, সবার কাছ থেকে টাকা নিত কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিত না, যেহেতু যখন যিনি ছিলেন ডিরেক্টর উনি আমাদেরকে চিনতেন। এখন আমাদের মুশকিল হয়ে গেল যে আমাদের মিটিং এর কোনো জায়গা রইল। তারপরে গত বছর চলে আসলো কোভিডে কি করব, সারা বছর চলে গেল। কিন্তু আমি একটু খুশি হলাম যে 2019-এর শেষে আমি একটা সবাইকে বলেছিলাম, তখন যারা গাথাতে ছিল, আপনাদের গল্প কবিতা যদি অনুবাদ করে দেন
আমি একটা সংকলন বের করব। গাথা 3টা বই বের করেছে, 3টা বাংলাতে, এখন একটা ইংরেজি হওয়া দরকার। এই কাজটা চলছিল যখন ওই একটা ভাঙন সৃষ্টি হলো। গত বছর নানান কারণে আমি কিছুই করলাম না, পারলাম না। তারপরে জ্যাকি আমাকে বলল যে আমাদের গাথাকে রিভাইভ করা দরকার। বললাম ঠিক আছে। তখন প্রথম 2টা মেসেজ জ্যাকি দিল, কিন্তু এবার জ্যাকি ঢাকার বাইরে, এই জন্য কিছু করতে পারছে না। আমাদের এই প্রথম মিটিং আমরা রেখেছি বঙ্গবন্ধুর উপরে। আমরা এটা স্বাধীনতা উপরে রাখতে পারতাম, কিন্তু আমরা ভাবলাম কে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া স্বাধীনতা আসতো না। স্বাধীনতার উপরে আমরা মার্চ মাসে ইনশাল্লাহ একটা মিটিং করতে পারব। এই জন্য আজকের মিটিং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। আমি ইমেলে বলেছি কি কি হবে। ঝর্ণা তার একটা গল্প, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গল্প থেকে পাঠ করবে। আনোয়ারা এসছে, আনোয়ারা একটা কবিতা পড়বে। সেলিনা যে সংকলন করেছে ওটার সম্বন্ধে একটু কথা বলবে। রাজিয়া আর আমি, রাজিয়া তো বলবেই, আর যদি সময় থাকে আমি একটু কথা বলবো অসমাপ্ত আত্মজীবনী নিয়ে। মালিকার একটা মিটিং আছে, মালিকা বেগমের একটা মিটিং আছে, মিটিং শেষ করে সে আসবে। তো বঙ্গবন্ধুর শ্রদ্ধা সম্মান জানিয়ে, ওনাকে স্মরণ করে আজকের মিটিংটা আরম্ভ করছি, গাথার নতুন বছর আরম্ভ করছি। যেহেতু সেলিনা এখনো আসে নাই, আনোয়ারা, আমার মনে হয় তুমি তোমার কবিতাটা যদি পড়ো তাহলে ভালো। আমি আমার বাইকটা অফ করছি। আমি কি পড়বো আপা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার মাইক অফ করলাম। ওকে আপা, আমি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি কবিতা পড়বো। এই কবিতাটি একটি বইয়ে বের হয়েছিল। বইটি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা বই। এটি সম্পাদনা করেছিলেন বদরুল হায়দার। তার সম্পাদনায় এই বইটিতে আমার এই কবিতাটা ছিল। তো সেই কবিতাটাই আমি পাঠ করছি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমি আমার লেখা কবিতাটি পাঠ করছি। বঙ্গবন্ধু, প্রথম তোমায়। শরতের ঝিরঝিরে বিকেলে মাঠের মধ্যখানে ভিড় ঠেলে প্রথম তোমায় দেখি। দূর থেকে দেখি সাবলীল ভঙ্গিমাটুকু, তোমার জ্বালাময়ী অভিব্যক্তি। মাঠের মাঝখানে ঘুরপাক খেতে খেতে অদৃশ্য হয়ে যায় বহু দূরে। বিস্ময়ে মগ্ন চোখে দৃষ্টি মেলে দিই এক আশ্চর্য পুরুষ, যার আলোয় আলোকিত ছায়াপথ, ভাতের গন্ধে দুধের গন্ধে ভরে যায় মাঠ। মুষ্টিবদ্ধ হাত তুলে হাজার বছর গড়িয়ে যাওয়া আগুন গর্ভ পৃথিবীর দিকে। হাতের তালুতে ধরা রুমাল আমার পাপড়ি হয়ে ছড়ায় তুলে ধরা হাতে। হৃদস্পন্দন ধ্বনি আশ্চর্য সংকেত বয়ে ভেসে যায় মহাশূন্যে। সচকিত হই শব্দের তরঙ্গে মাঠের এপারে। জেগে ওঠা সভ্যতা অপলোক দেখি, দেখি এক মহাপুরুষ পৃথিবীর প্রান্তে শেষ বিকেলে।
ধন্যবাদ। আপা, আমার কবিতা হয়ে গেছে। আমি আমার মাইক অফ করে দেব? ধন্যবাদ আনোয়ার। আপনার মাইকটা আপা, আপনার মাইকটা অফ আছে। সরি, সেলিনা ঢুকতে পারছে না। আমি ইমেলে পাঠিয়েছিলাম, তারপরে লিংক পাঠিয়েছিলাম, বাট ঢুকতে পারছে না। তো আমি আবার পাঠাতে চেষ্টা করলাম। আপা কাট এন্ড পেস্ট করলে বোধহয় সুবিধা হবে। বাট আমি হোয়াটসঅ্যাপে তো কাট এন্ড পেস্ট করতে পারছি না রাজিয়া। না না না, আপনি না, উনাকে, বিকজ আমি যখন ডাইরেক্টলি করি অনেক সময় আসে না। কাট করে to go on Firefox or Safari whatever, সেখানে গিয়ে ইন্টারনেটে কাট করে পেস্ট করে তখন প্রেস করে আমারটা এসে যায়। এটাই তো সমস্যা হয়ে যায়, দাঁড়া দেখি আবার চেষ্টা করি। আচ্ছা, এখন ঝর্ণা এখনো আসে নাই বোধহয়, না? ঝর্ণা এখনো আসে নাই। দেখছি না তোকে ঢুকতে, হ্যাঁ, ঝর্ণাকে ঢুকতে দেখছি না তো আপা। না, তাহলে আমি জাস্ট আরেকবার সেলিনাকে চেষ্টা করি। মিলওয়াইল তোমরা কথা বলো, আমি জাস্ট একটু এমনি কথা বলো, আলাপ করো। আমার কবিতাটা কি শোনা গিয়েছে? আমরা কথা বলতে থাকি। আনোয়ারা আপা, আপনাকে আমি খুব একটা চিনি না, আপনি কোথায় আছেন? আপনি আমাকে চেনেন না? আমার দেখা হয়েছে না? হ্যাঁ, গাথায় আপনাকে আমি দেখেছি, আপনিও আমাকে দেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছি বোধহয়, খেয়াল করছেন। আপনি হ্যাঁ। কিসে আছেন? আমি আমি আইইউবিতে ছিলাম, রিটায়ার করলাম, এখন আবার নতুন করে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, না আমি ওইভাবে কোনো জব করি না, আমি জাস্ট বাসায় আমার লেখালেখি, হ্যাঁ আমি লেখালেখি করি। আমার 19টা বই আছে, 6টা উপন্যাস আছে, গল্প বই আছে, বাচ্চাদের নিয়ে গল্প আছে, আমি কলামও লিখি। আচ্ছা আচ্ছা, কোন নিউজ পেপারে? আমার কলাম যায় আপনার আমাদের সময়, আমাদের সময় একটা পত্রিকা আছে, যায় যায় দিনে যায়, আমাদের সময় যায়। আচ্ছা আচ্ছা, খোলা কাগজে যায়। আপনি কিসের উপরে লেখেন সাধারণত, মানে নরমালি? আমাকে অ্যাকচুয়ালি লিখতে দেয় নারীদের উপরে, নারী কেন্দ্রিক লেখাগুলি আমাকে লিখতে দেয়, সেগুলি আমার বেশি লেখা পড়ে। এমনি অন্য বিষয়ের উপরেও আমি লিখি, যেমন রোহিঙ্গাদের উপরে আমার লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোহিঙ্গাদের উপর লেখা আছে, তারপরে এমনি সোশ্যাল অনেক বিষয় নিয়েও আমি লিখি। যে কিছুদিন আগে আপনার বেরোলো, আমাদের দেশের দুজন নারী, যে বিবিসি থেকে যে একটা নারীকে জি জি জি, তাদের উপর নিয়েও আমি লিখেছি, এদের দুজনকে নিয়েও আমার লেখা আছে। এরকম আর সৌদা তো লিখতেই থাকে। সৌদা তো ফেসবুকে, মাশাআল্লাহ। সৌদা ঘুমাচ্ছে নাকি? মাইক কাজ করছে না। হায় হায় রে, এই জুনে আমি আবার পাঠালাম হোয়াটসঅ্যাপে। এই টেকনোলজিটা একদিকে খুব সুবিধা। দিয়েছিলাম, ওটা বোধহয় ঠিক না। রিসেন্টলি ওয়েবিনার হলো মেমোয়ার আর ইয়ের উপরে, এটা মানে আমার ফ্রেন্ডসরা এখানে সেখান থেকে শুনতে পেরেছি, এত ভালো লাগলো। কিন্তু আবার যখন ডিফিকাল্টি হয়ে যায় তখন আবার স্টাক। আমার কবিতাটা কি পুরো শুনেছেন, মানে পুরোপুরি শোনা গেছে আপা? খুব ভালো লাগে, আমি তো ক্ল্যাপও করলাম। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। তুমি বলি, হ্যাঁ আপনি হ্যাঁ, আমি তো ক্ল্যাপও করলাম, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আপা। আমি অ্যাকচুয়ালি কবিতা লিখি না খুব একটা, খুবই কম, মানে কেউ আমাকে বললে আমি তখন লিখি। এই কবিতাটা ওই বঙ্গবন্ধুর উপরে যে বইটা হচ্ছিল তখন আমাকে বলেছিল যে একটা কবিতা দিতে পারবেন কিনা,
তখন আমি এই কবিতাটা খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। আমি লিখি। তাছাড়া আমার কবিতার লেখার খুব একটা নেই, আমি গদ্যই লিখি। গদ্য লিখতে আমি বেশি পছন্দ করি। মাশাআল্লাহ। মেনলি আমার উপন্যাস লিখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছে না, ঢুকতে পারছে না। হোয়াটসঅ্যাপে তো বোধহয় সমস্যা হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সমস্যা হবে না, এটা তো ইন্টারনেট, সাফারি না তো ফায়ারফক্স। আপা আমাকে যে লিঙ্কটা দিয়েছেন আমি জাস্ট সেই লিঙ্কটাকে ওপেন করেছি আর আমি দেখি আমি কানেক্ট হয়ে গেলাম। হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমার কোনো সময় হয় আবার কোনো সময় হয় না, আজকে হচ্ছিল না, এই জন্য আমি কাজ করে সাফারিতে পেস্ট করলাম, সাথে সাথে এসে গেল। আপা আমাকে তো মেসেঞ্জারে দিয়েছে, আমি জাস্ট ইয়ে করে প্রেস করেছি, চলে আসছিল। আচ্ছা, এই যে ঢুকতে পারছে না, সমস্যা হয়ে গেল। তো আপনি আনু, আপনি তুমি কি বের হও নাকি বাসায় থাকো নাকি? আমি হ্যাঁ, আমি আসলেও সত্যি কথা বলতে আমি খুব একটা বেরোই না। আমি জাফাতে খুব বেশি কয়েকটা মিটিংয়ে গিয়েছি, এরপরে আমি আর যাইনি। আর ওই যে আপা বললেন না যে ওই যে কি বলে সংগঠনের কি নামকরণ নিয়ে সভাপতি টভাপতি নিয়ে গন্ডগোল হলো, তখনই উনি ইয়ে করলেন। আমি এগুলি অনেক আগেই কাজ করতে পেরেছি, আমি ওই জন্য আমার এগুলি ভালো লাগে না। হ্যাঁ, একটু হ্যাঁ, এইসব জিনিস আমার একদম পছন্দ না, অ্যাকচুয়ালি সত্যি কথা। আমি ওখানে আগে কেটে পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি জানতাম না, আমি লাস্টে শুনলাম। এখন পরে কথা হলো, একটা জিনিস শুরু করাটা খুব কঠিন, হ্যাঁ সাস্টেইন করা খুব কঠিন, কিন্তু ভাঙাটা খুব সহজ, খুব সোজা, চট করে ভাঙা যায়। কিন্তু আমি নিয়াজ আব্বাকে অনেক রিকোয়েস্ট করলাম কি আপনি দেখেন আবার এটা একটু শুরু করেন, এখানে সবার সাথে দেখা হতো অনেক রকম, এই যে আজকে কবিতাটা শুনলাম, না হলে আমি খুব একটা আমার পড়া হয় না ওই কবি বাংলাতে আর কি, সত্যি কথা বলতে খুব এম্বারেসড। হ্যাঁ রাজিয়া, জি, কোথায় এই শুনতে পাচ্ছি, এতক্ষণে সদা গলা পেলাম, কিন্তু করছে, রেজোনেট করছে, বহু কষ্টে। একটু রেজোনেট করছে একটু। এনিওয়ে, কিছু কিছু তো তোমাদের সব কথাই শুনতে পাচ্ছি। এখন তোমাকেও শুনতে পাচ্ছি, তোমাকেও শুনতে পাচ্ছি। সৌদার সাথে কিন্তু আমার ফোনে মেসেঞ্জারে ঘন্টার পর ঘন্টা আলাপ হয়, ঘন্টার পর ঘন্টা। That's a pleasure listening to you. প্লেজার, আজকে প্লেজার হবে না। শোনো, আমি আগে বলে নেই, রেকর্ড করার আগে, আমি কিন্তু আজকে এই যে খিচুড়িটা হয়ে যাবে আমার। আমি ইংলিশেই পড়বো, মাঝে মধ্যে বাংলাটা ঢোকাবো, কোনো আপত্তি নাই তো? No. আর আমার বাংলাটা খুব চলতি ভাষায়, তাহলে মানে একটু সরি, আমার ওই একাডেমিক বাংলা আমি কি বলবো আর কি, Doesn't matter. ঠিক আছে, ওটাই বলে নিলাম আর কি। এটা চিন্তা করো না, এই মহিলার দেশটা কোথায়, বাংলা বললে আমাকে প্রথম প্রশ্ন হলো আপনি দেশ কোথায়। অসুবিধা নেই তো আপা, আপনি চলতি ভাষা বললে প্রবলেম কি? কোনো প্রবলেম না তো। শুনতে একটু আর কি লাগে, একাডেমিক সার্কেলে বাসায় বলা আর তোমাদের সাথে বলা এক কথা, কিন্তু একাডেমিক একটা সার্কেল, তারপরে ম্যাডাম রেকর্ড করছেন, চিন্তা করো থেকে যাবে। ঝর্ণা এখনো আসে নাই, বুঝলাম না কি হলো। আপা আমরা বরঞ্চ এই টাইমটা ওই যে অসমাপ্তের জীবনে যে অল্প অল্প করে ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাজিয়া, শুরু করবো? তুমি একটা কথা বলো। হ্যাঁ, তুমি একটা ঠিক কথা, আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই না ওয়েট করে। ঠিক আছে, সবার সাথে তো আলাপ হলো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আর গুড ইভিনিং। আচ্ছা, আমি এটা আমি বইয়ের উপরে, আনফিনিশড মেমোয়ার্স ট্রান্সলেটেড বাই ফখরুল ভাই, এটার উপরেই আমি একটু কথা বলবো। বাংলাতে আমার সবচেয়ে আগে যেটা আমাকে আকর্ষণ করেছে কি, বাংলাতে হলো এটা অসমাপ্ত আত্মজীবনী, যেটা আমি বুঝে নেই যে আনফিনিশড অটোবায়োগ্রাফি, কিন্তু ইংলিশে যখন ট্রান্সলেট করা হয়েছে এটা আনফিনিশড মেমোয়ার্স। তো আমি ভাবলাম যে এইটা কি হলো, আমার কি এখন ডিফারেন্সটা কি, তো এইটা নিয়ে আমি একটু ওই জনরাটা স্টাডি করলাম, ওটা আমি শেয়ার করতে চাই আর কি।
দুটা রাইটিং এ বোথ আর নন ফিকশন, যেটা বলে মানে নট ফিকশন, নন ফিকশন রাইটিং, and both are on the author's life. কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্স আছে। যেমন অটোবায়োগ্রাফি হলো ছোটবেলা থেকে যা ঘটেছে, এখানে জন্ম হলো, এটা হলো, এটা হলো করে 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 পুরো এন্টায়ার লাইফ। সেই জন্য অটোবায়োগ্রাফি ইউজুয়ালি লাইফের শেষে মানুষ লেখে, এবং একটাই লেখে কি, একটাই তো লাইফ, আমি তো দুটো লিখতে পারি না আমার, আনলেস আমি একটা ইমাজিনেটিভ একটা লাইফ লিখি। সো একটাই লাইফ, একটাই হয়। সেই জন্য মানুষ অনেকে লেটার অন মানে একটু বয়স হয়ে গেলে করে। কিন্তু মেমোয়ার যখন ইচ্ছা লেখা যায়। আমি যদি আমার স্কুলে কি ঘটেছিল ওটা আমি লিখি, কি শুধু স্কুল, মাই স্কুল লাইফ, ওটা একটা মেমোয়ার হয়। আমি যদি যে প্যান্ডেমিক, এই কোভিড এর সময় এই 1 বছরের মেমোয়ার লিখলাম, আমার কি হলো না হলো, আমি কিভাবে এটা দিন কাটালাম, কি হোয়াট আই ডিড, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। সো মেমোয়ার ইউজুয়ালি ইট ইজ মানে একটা ছোট্ট মোর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, পুরো লাইফ না, সেই জন্য এটা যখন ইচ্ছা লেখা যায়। আচ্ছা, আরো কিছু ডিফারেন্স আছে যে অটোবায়োগ্রাফি ইউজুয়ালি লজিক্যালি, এখানে জন্ম হলো, তারপরে এটা হলো, তারপরে ওটা, ইউ ডোন্ট স্টার্ট উইথ কি আমার লাস্ট লাইফে এটা হলো, দেন ইউ ডোন্ট গো ব্যাক, ইউ স্টার্ট উইথ দ্য বিগিনিং। আর মেমোয়ারটা ইউ ক্যান জাম্প অ্যারাউন্ড, মোর ফ্লেক্সিবল। আমি শুরু করতে পারি কি এই কোভিডের ফেব্রুয়ারি মাসে যখন ভ্যাকসিন আসলো এই ঘটলো, তারপরে আই ক্যান গো ব্যাক কিভাবে ছিল, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। অলরাইট, নাও শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের এটা, this was posthumously published after he passed away, and it was published because Sheikh Hasina paid it. I'm sure you all know the background. এখানে নোটস পড়েছিল, ওনার কাজিনের অফিসে ওখানে ছিল, উনি বের হয়ে উনি দেখলেন, and then he passed it on. সেলিনা আপা এসে গেছে, should I just continue আপা? Okay. So আমি যখন পড়তে শুরু করলাম এটা, আমার মনে হলো এটা তো অটোবায়োগ্রাফি, মেমোয়ার কেন দিয়েছে? উনি শুরু করেছেন ওনার দাদা নানা, ওখান থেকে আস্তে আস্তে আসলো, তো এটা কেন, এটা কি মেমোয়ার কেন বললো? কিন্তু আমি যখন আস্তে আস্তে পড়ি, পরে আমি দেখলাম কি না, ঠিকই এটা কিন্তু ওনার মৃত্যু বা ইভেন 71 পর্যন্ত যায় না, এটা 1955 গিয়ে 50-55 এর মাঝামাঝি এটা থেমে যায়, and then something else happens. So in a way it is a memoir, and there is some unity in it. Unity to হলো, ওটা আমি ডিসকাস করবো কি কি জিনিস যেটা নিয়ে এটা ইউনিটি হয়। ওকে, আর পলিটিক্স তো আছে, বাট এখানে অনেক ফ্যাক্টসও আছে, সোশিয়াল ইকোনমিক পিকচার আমরা পাই ওই সময়ে। আর যারা হিস্ট্রি interested in the history of the how we got independence, precursor, আগে কি হয়েছিল, ওটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। So you can see student activists কিভাবে ইয়ে করলো একজনের from the point of view of one person. কিছু কিছু অংশ আমার খুব ভালো লেগেছে, যেমন ইন্ডিগো চাষ, এটা আমার সবসময়, এটা আই এম অলওয়েজ ইন্টারেস্টেড, ইন্ডিগোটা আমাদের হতো, তারপরে কি ঘটনা হলো, I always look for more information. তো এখানে উনি দিয়েছেন, আমি এটা কোট করি, এটা পেজ 2 তে আছে, এটা আমি ইংলিশের ট্রান্সলেটেড ভার্সন থেকে বলছি। This was the time the East India Company had annexed Bengal and built the Calcutta port. The English began to settle in the region and cultivate indigo. আর ইন্ডিগোটা মেনশন করা হয়েছে, কাকে ইন্ট্রোডিউস করা, মিস্টার রায়ান। আসলে ইন্ডিগো চাষটা মূল এটা না টপিক, এটা হলো মিস্টার রায়ান, এন্ড গল্পটা হলো কুদরতুল্লাহ শেখের গল্প। উনি, he was one of the 2 brothers who were ancestors of Bangabandhu. The sheikhs had an altercation, an argument with Ryan's men, and ended up in court. The verdict was in favor of the sheikhs, and they were told they could impose any amount of money on Ryan as penalty. Sheikh Qudratullah decided that the best way to humiliate Ryan would be to have him pay half a parsha fine. বেশি না, শুধু half a parsha. তো Ryan ঠিকই বুঝেছে কি this is humiliation, so he said ask me for anything, আমাকে অন্য কিছু আমার থেকে চাও। উনি বললেন না, আমাকে শুধু half parsha দাও। এটা কি আমি I was reminded of Shashi Tharurer একটা,
আমি জানি না কয়জন এটা শুনেছে, অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট অফ 2015, and এখানে উনি শেষ করে বলেন যে যদি ব্রিটিশ শুধু £1 a year ইন্ডিয়াকে দেয় for what they have done, that is all I want. আর কিছু পেনাল্টি দরকার নাই, £1 a year. So £1 a year, it is actually meant to humiliate and to make the British realize you did something wrong, you are paying penalty. এটাই, আর কিছু চাই না। তো এটা I thought that was memorable. আর আরেকটা জিনিস আমাকে যেটা আকর্ষণ করেছে is memoir লেখার সময় কিভাবে ইনফরমেশন গ্যাদার করা হয়। বেস্ট হলো actually talk to people. এখন একটা কোট আছে that the saddest words I can hear, I hear are, I wish I had asked my mother. এটা আমি সবসময় ফিল করি কিছু একটা লেখার সময়। আমার মা, আমার নানি, ওনারা এত ফ্যামিলি গল্প, এত হিস্ট্রি জানতেন, এবং নানি তো পার্সিয়ানে কোট করতেন, উর্দুতে করতেন, ইংলিশে করতেন, কিন্তু তখন আমাদের সময় কোথায় শোনার, আমাদের জীবনের ব্যস্ততা, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ততা। নানি বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বলছেন ঠিক আছে মা ঠিক আছে, লক্ষ্য করিনি, টেপও করিনি, লেখেও রাখিনি। এখন মনে হয় যদি আমি শুধু টেপ করে রাখতাম, আমি কয়টা বই বের করে ফেলতাম পারতাম। আর ফ্যামিলি হিস্ট্রি তো এত ইন্টারেস্টিং। একটা উনি, এটা ফ্যামিলির ভিতরে আছে, এই যে আমি জানি না আপনারা শুনেছেন নাকি, ওই যে পনির আলা বলবো, ঢাকা পনির কিভাবে আসলো। তো আমাদের ফ্যামিলিতে একটা কি বলবো, এটা মিথ বলতে হবে, মিথ ছিল যে আমাদের অ্যানসেস্টার, আমার নানির দাদা, উনি বিয়ের সময় 700 গাই গরু ক্যাটল উনি বিয়ে কি করে, এটা কিন্তু আফ্রিকাতে দেওয়া হতো মেয়েকে বিয়ে দেওয়ার সময়, তখন হাজবেন্ডের তরফ থেকে আসতো গরু বা বুল, বাট এখানে হাজবেন্ডকে দেওয়া হয়েছিল 700টা। তো এত দুধ দিয়ে উনি কি করবেন, তো চিন্তা করে করে উনি, তখন আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, তো তখন ব্রিটিশরা এমন জিনিস চাচ্ছিল যেটা সোলজারকে প্যাক করে খাওয়ার সাথে দেওয়া হয়, পোর্টেবল। আর এখনকার মতো তো টিন চিজ কিন্তু অনেক ছিল আগে। টিন এখন আমি জানি যে আমার এক কাজিন একটা পুকুরের ভিতরে, ওনারা বলেন কি ছোটবেলা আমরা দুধ দিয়ে দিয়ে টিন বের করতাম, ওখানে পনিরের টিন পুকুরের নিচে ভিতরে পাওয়া যেত। তো এনিওয়ে এখানে উনি তখন ঢাকা পনির, ওই যে বল পনির গোল গোল সাদা, উনি বানাতে শুরু করলেন। এইটা ছিল আমাদের গল্প। তো আমি ভাবলাম এটা তো খুব মজার, লেখা যাবে। কিন্তু আমি যখন রিসার্চ করতে গেলাম, এখন তো গুগল আছে, সব চেক করা যায়, এখন দেখলাম কি না, ঢাকা পনির অনেক আগে ইনভেনশন হয়েছে, অনেক বছর অনেক আগে থেকে এটা খাওয়া হচ্ছে এবং বানানো হচ্ছে। তো এই মিথ যে আমার নানির দাদা এটা ইনভেন্ট করেছে, এটা বোঝা গেল ইটস জাস্ট আ মিথ, ইটস নট রিয়েলি ট্রু। তো এখন তো করতে পারি না, নানিও নেই, মাও নেই। সো এখানে শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি ওখানে মেনশন করেছিলেন কি উনি যে এই ইনফরমেশন গুলি পেলেন, উনি কাদেরকে, উনার স্টোরি টেলার ফ্যামিলি কাদের, ফোক সিঙ্গার্স। আমি আবার কোট করছি পেজ 2, from family elders as well as the lyrics of songs sung by local bards, I managed to find out how the Sheikh family plummeted in status from being possessors of great wealth to proprietors of ruins. So এখানে ওই যে কবি আছে, গান করে বেড়ায় বিদেশ থেকে বিদেশ, ওরা কিন্তু এই শেখদের সম্পর্কে গান করেছে, বলেছে, এবং উনি ইনফরমেশন এগুলি পেয়েছেন। I thought that was very interesting, how stories are passed on from one person to another. আর উনি এটাও বলেছেন, quotation mark, even now the old folks of Khulna and Faridpur narrate the story to others. There are songs too of Qudratullah Sheikh's half a paisha fine. So half a paisha fine এই নিয়ে একটা গানই হয়ে গেল এবং মুখে 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 এটা চর্চা হতে শুরু করলো। আচ্ছা, এরকম ছোট ছোট জেমস অনেক আছে। আর উনি এটাও মেনশন করেছেন, ওনার দাদা বোধহয়
আর দাদার ভাই, they were equally conversed after দাদা আমি গ্র্যান্ডফাদার লিখেছি, এখন আমি জানি না ঠিক নানা ছিল না দাদা, বইটা আমাকে একটু দেখতে হবে, সো যদি ভুল হয় মাফ করে দিয়েন। They were equally conversant in Persian and Bengali. তো এইটাতে আবার হিস্টোরিক্যাল একটা সিগনিফিকেন্স, দ্যাট পার্সিয়ান ওয়াজ দ্য কোর্ট ল্যাঙ্গুয়েজ। এখন যেমন ইংলিশ আমরা মনে করি ইংলিশ বিজনেসের জন্য প্রয়োজন, অফিসের জন্য প্রয়োজন। আমার নানি ওনার মাকে কিন্তু চিঠি লিখতেন পার্সিয়ানে। ছোটবেলায় এটা খুব মজা লাগতো, কেন বাংলা না, ইংলিশ না, উর্দু না, উনি ওল্ড টাউনে ছিলেন, তো উনি উর্দু আবার উর্দুই বলতেন, কিন্তু পার্সিয়ানই লিখতে গেলেন কেন দাদিকে? তো পরে আমরা আস্তে আস্তে জানলাম কি তখন এটাই লেখা হতো। স্যাডলি ওই চিঠি আমার কাছে এখন নেই, আমার মামাদের কাছে ছিল, এখন তো ফটোকপি করে রাখতে পারতাম, কিন্তু nobody paid attention and that letter, historical letter, is lost. Okay, তারপরে লিঙ্গুইস্টিক যেমন আছে, as a linguist I'm very interested in language and words, and একটা page 51 এ উনি লিখেছেন quotation mark, we Bengali Muslims have two sides. One is our belief that we are Muslims, and the other that we are Bengalis. I think this is quite ironic, you know, খুব সুন্দর ভাবে লিখেছেন। I think one can read a lot between the lines, and it continues, quotation mark, instances of envy and treachery can be often found in our history. Surely no other language in the world has the equivalent of the Bengali word for envy. Translated literally, the word would mean mortified at another's good fortune. Okay? So আরেকজন ভালো করছে এটাতে আমি কেন কষ্ট পাবো? এই ওয়ার্ডটা কিন্তু সব ভাষায় পাওয়া যায় না, বাংলাতে এটা আছে, স্ত্রী কাতর, I think that's the word. অবশ্য জার্মানিও একটা ওয়ার্ড আছে, Schadenfreude, which is again the envy of আরেকজন ভালো করছে এটাতে আমার কষ্ট পাচ্ছি, খুশি না হয়ে কষ্ট পাচ্ছি। অলরাইট, কি আছে আর কি বলবো? আচ্ছা, আমি মনে করি ইটস ভেরি স্যাড দ্যাট দ্য মেমোয়ার ইজ আনফিনিশড। এটা মনে রাখতে হবে। আমি এখানে রেফারেন্স পেয়েছি যে এটাতে এই সমস্যা। উনি তো উনি তো রিভাইজ করতে পারেন, এডিট করতে পারেন, যেভাবে নোটস ছিল। এখন শেখ মুজিব যদি এটাকে এডিট বা রিভাইজ করতেন, আমরা এটা পলিশড ভার্সন হতে পেতাম। সো হোয়াট উই হ্যাভ ইজ হোয়াট হি হ্যাড রিটেন। And এখানে we can see the details of a politically intense types of memoirs. Let me go back a little bit. There are different types of memoirs. একটা হলো যেমন কি celebrity memoir, travel memoir, transformational memoir, different type আছে। এই unfinished memoirs আমি মনে করি transformational memoir বলা যায় এবং celebrity memoir বলা যায়। Now transformational memoir কি? এটা একটা one person moving from one stage to the other. He is being transformed and he or she shares their experience. এই বইতে আমরা দেখি ছোটবেলায় when he was younger, he's just an activist, student activist. এখন অ্যাক্টিভিস্ট থেকে উনি কিভাবে এসে ফাইনালি একটা টপ পলিটিক্যাল লিডার হয়ে গেছেন, ফাইনালি আমরা দেখলাম না, কিন্তু the making of that man, the making of the activist, the making of a politician, the making of somebody who will future be a leader, that is the memoir. And therefore, I think it's a transformational memoir. Our celebrity memoir, he has been named as the topmost Bengali figure. এটা আমি কোথায় পড়লাম যে even রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ওনাকে এখন দেওয়া যাচ্ছে। I think they did a survey in different embassies, so definitely he's a celebrity. So দুটাই দেওয়া যায়, that this is a celebrity memoir as well as a transformational memoir. I think আমি এটাই এখানেই শেষ করি, because এখন আমি দেখছি যে আরো সেলিনা আপাও এসে গেছে, ওনারাও এসে গেছে। Thank you very much for listening. Thank you Rabia. Assalamu alaikum Selina, sorry এটা ঝামেলা। তো আমরা আরম্ভ করে করলাম, কিন্তু অনেক ধন্যবাদ শেষে আসতে পারলে। তো
একটু তুমি কথা বলবে যে বইটা করলে জানি না কত গল্প আছে, বইয়ের নামও জানি না, শুধু শুনেছি সম্পাদনা করেছো বঙ্গবন্ধু গল্প, শুধু গল্প বোধহয়। হ্যাঁ, শুধু গল্প। একটু এটা ভূমিকা বলো, কিভাবে চলে সময় বলো করে ঝর্ণা ওর গল্প অংশ বিশেষ করতে। আমি আমার মাইক সোহাগ জি আপা, হ্যাঁ তুমি আরম্ভ করে দাও, আমি মাইকটা অফ করে দিলাম। আচ্ছা আপা, আচ্ছা ঠিক আছে। আমি যে গল্পটি আমাকে দিয়ে সম্পাদনা করিয়েছেন একজন প্রকাশক মাঝারুল ইসলাম, তার প্রকাশনার নাম অন্য প্রকাশ। এই গল্পটিতে নির্বাচিত গল্পে বঙ্গবন্ধু নামে 43টি গল্পের একটি সংকলন আছে। আমি এই গল্পগুলো পড়ে আমি খুব বিস্মিত হয়েছি যে প্রতি গল্পকার বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় নিয়ে 43 রকমের গল্প লিখেছেন। তার ছোট ছোট জায়গা ধরে তার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, মানব দর্শনের সবটুকু মিলিয়ে গল্পের মধ্যে অনুভবের জায়গা তারা এনেছেন। প্রবীণ লেখক থেকে শুরু করে নবীন লেখকরা পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে গল্প লেখার যে সূচনা পর্ব করেছে, এটা আমাদের কাছে আমাদের প্রাকৃতিক সাহিত্যের যোগে একটি বড় জায়গা অর্জন করেছে। এই বিভিন্ন বিষয়ে প্রায় বঙ্গবন্ধুকে নিয়ে আমি যতগুলো জায়গার সঙ্গে যুক্ত আছি, আমি দেখেছি প্রায় 300-র মতো গল্প রচনা করা হয়েছে এবং প্রতিটি গল্পের মধ্যে বঙ্গবন্ধুর ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নানা মাত্রা আছে। যেমন আমাদের প্রথম যে গল্পটি লিখেছেন আমাদের সাহিত্যের খাতে, সেই গল্পটি লিখেছেন আবুল ফজল। তিনি আমাদের প্রবীণতম সাহিত্যিক, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার গল্পের নাম মৃতের আত্মহত্যা। এই গল্পে তিনি একজন গর্ভবতী নারীর কথা বলেছেন, যে নারী এক সময় জানতে পারল যে তার স্বামী বঙ্গবন্ধুকে হত্যা করার সঙ্গে সেই দলে যুক্ত ছিল। তখন সেই নারী সিদ্ধান্ত নিল যে আমি এই একজন খুনির স্বামীর সন্তান প্রসব করব না। তখন সে সেই সন্তানটি গর্ভে নিয়ে আত্মহত্যা করে। এইটা হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের একটি তীব্র প্রতিবাদ, যে কিভাবে মানুষ তার হত্যাকাণ্ডকে এইভাবে দেখেছে। আবুল ফজলের এই লেখাটি আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল, যে প্রতিবাদের জায়গা ধরে তিনি কিভাবে একটি বিশেষ দিক নির্বাচন করেছিলেন। তারপরে শওকত ওসমান আমাদের আরেকজন প্রবীণ লেখক, তিনিও প্রয়াত হয়েছেন, আমাদের মাঝে নাই। আমাদের সাহিত্যকে তিনি নানা জায়গায় গভীরভাবে তুলে ধরেছেন। 47 পরবর্তী সময় থেকে যখন পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল এবং বাংলা সাহিত্যের একটি স্রোত তৈরি হয়ে এখন পর্যন্ত সেই স্রোতটা আমাদের মাঝে এসেছে। বঙ্গবন্ধুকে নিয়ে যে গল্পটি শওকত ওসমান লিখেছেন, সে গল্পটিতে তিনি দেখাচ্ছেন যে বঙ্গবন্ধু এক সময় নৌকায় করে টুঙ্গিপাড়া থেকে মাদারীপুর যাচ্ছেন। সেই সময়ে একজন যারা নৌকার করে জলদস্যু ছিল, যারা নৌকায় বিভিন্ন মানুষকে আক্রমণ করে নানা কিছু ডাকাতি করত, সেই মানুষটি এক সময় যখন তারা সেই লোকটি ডাকাতটি টের পেল যে সামনের নৌকাটি ওরা ফলো করছিল ওই নৌকা আক্রমণ করবে বলে, কিন্তু যখন টের পেল যে ওই নৌকায় বঙ্গবন্ধু আছে, তখন সে একদমই বিরক্ত হয়ে গেল এবং মাঝিকে বলল, তুই কি জানতি না ওই গল্পে বঙ্গবন্ধু আছে, শেখ মুজিব আছে, বঙ্গবন্ধু তখনও হননি, আগের গল্প। তখন সে তারা অন্যদিকে নৌকা নিয়ে চলে যায়। এইরকম করে আমি যদি বিভিন্ন গল্পের কথা বলি, তাহলে 43টা গল্পের আবহ 43 রকম। এবং বুলবুল ওসমান যে গল্পটি লিখেছে তার নাম হলো শেকড়। এই গল্পে দেখাচ্ছে যে 25শে মার্চে সেই সময়ে যখন সবাই পলাতক হচ্ছে, রাজারবাগ পুলিশ লাইন এলাকা থেকে 3 ভাই একসঙ্গে বেরিয়েছে, রহিম, করিম এবং শামীম নামে। তারা যখন দৌড়ে পালাচ্ছে, যেতে যেতে অনেক দূরে গিয়ে তাদের এক সময় দেখা হলো একজন বয়সী নারীর সঙ্গে।
সেই নারী খুব উদ্বিগ্ন ভাবে জিজ্ঞেস করছে, আমরা তো সবাই বিভিন্ন দিকে চলে যাচ্ছি, বঙ্গবন্ধুর খবর কি, তিনি কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন? তখন তিনি বললেন যে, সেই ছেলেটি যখন বলল যে তিনি ভালো আছেন, তার কিছু হয়নি, তখন সেই মহিলা উচ্চারণ করে বলল, আমি তো তার জন্য 3 রাকাত নামাজ পড়েছি। এইভাবে শেকড় গল্পটি শেষ হয়েছে। বিপ্রদাস বড়ুয়ার যেই গল্পটি পারুল ফুল এবং 10ই জানুয়ারি, তো এখানে তিনি দেখাচ্ছেন বঙ্গবন্ধু 10ই জানুয়ারি থেকে যখন বিমানবন্দর থেকে ফিরে আসছেন, তখন তাজউদ্দিন আহমেদ ওনাকে ফুলের মালা দিবেন বলে একটি 14-15 বছরের ছেলে যে এইভাবে ফুল সংগ্রহ করত, তাকে বলেছেন যে ফুল দিতে, তাকে তিনি একটা মালা করে বঙ্গবন্ধুকে সেই মালাটা দিবেন। তখন সেই পারুল ফুলটা তখন একটা দুর্লভ ফুল ছিল, ঠিক মতো পাওয়া যেত না। তারপরেও সেই কিশোর ছেলেটি ফুলগুলো তাকে দেয়, কিন্তু সে বিনিময়ে সে কোনো টাকা চায়নি তার কাছে। তখন সে বলছে, আমি টাকা চাই না, আপনি ফুল নিবেন এবং আমাকে বঙ্গবন্ধুকে দেখাবেন। এইটাই হলো তার প্রত্যাশার জায়গা। এইভাবেই এই গল্পটা এখানে এসেছে। এবং যেখানে যেখানে আমাদের যে আরেকজন প্রিয় লেখক আনোয়ারা সৈয়দ হক, তার গল্পটির নাম ছিল রেনুর কাছে ফিরা। এই বঙ্গবন্ধুর গল্পটি যে ফিরে আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানে লাহোরে যান, সেইখান থেকে ফিরে আসছেন, দেশে ফিরবেন, তখন জুলফিকার আলী ভুট্টো তাকে বলছেন ফিরে যাওয়ার আগে, আই এম অ্যাপিলিং টু ইউ টু কিপ পাকিস্তান ইনট্যাক্ট, ইউনাইটেড। তখন সেই বঙ্গবন্ধু বিজয় উল্লাসে বললেন, জয় বাংলা। তারপরে তিনি যখন শুনলেন মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য তার চোখে পানি এসে গেছে এবং তিনি কাঁদতে শুরু করেন। এইভাবে আমরা গল্পগুলো আরো অনেক আছে, এই গল্পগুলো আমরা করে, ঝর্ণা রহমান যে গল্পটা পড়বে আজকে, সেটাও এই বইয়ে আছে। সেই বইয়ে বঙ্গবন্ধু যখন কারা প্রাচীরে, স্বর্ণা খুব সুন্দরভাবে গল্পটার একটা বড় বর্ণনা দিয়েছে এবং জেলখানায় বঙ্গবন্ধু কি করছেন সেই বর্ণনা দিয়ে তিনি সেই গল্পের জায়গায় শেষ করেছেন এভাবে যে তিনি মানুষের অধিকারকে পাহারা দিচ্ছেন। মানুষের অধিকার আমাদের জীবনের একটা শস্য ক্ষেত্র। এইভাবে অধিকারের জায়গাগুলোকে এভাবে বলছেন এবং বঙ্গবন্ধু একক চাষি হিসাবে সেই রক্ত রঙিন ধান তিনি যাকে বলছেন সেই জায়গাটা পাহারা দিচ্ছেন। এইভাবে ঝর্ণা রহমান গল্পের জায়গাটা নির্মাণ করেছে। যে তারপরে আছে যে ইকবাল হাসানের গল্প চন্দ্রমল্লিকার উৎসব, হরিশঙ্কর জলদাস, আমি তার গল্পটির নাম ছিল যে গগন সাপুই। সে একটা খুবই নিম্নবর্গের মানুষ, খুবই দরিদ্র, কিন্তু তার খুব ইচ্ছা বঙ্গবন্ধুকে দেখার। যখন সে 32 নম্বর বাড়িতে একবার বঙ্গবন্ধুকে দেখতে যায়, বঙ্গবন্ধু সাধারণত এইসব দর্শকের ইয়েতে আসেন, তাদের সঙ্গে কথা বলেন, কিন্তু দারোয়ানরা বলছে না তিনি পারবেন না, তুমি একা কি জন্য এসছো, এইসব। কিন্তু তার অনুরোধ অনুনয় বিনয়ে বঙ্গবন্ধু নেমে এলেন এবং তিনি যখন ওই গগন সাপুই তাকে প্রণাম করছে, তখন তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। গল্পটা এখানেই শেষ, যে দরিদ্র নিরন্ন মানুষকে তিনি কিভাবে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে রাখেন, এটাই হলো তার গল্পের একটা বড় দিক। হরিশঙ্কর আর মঈনুদ্দিন কাজল যে গল্পকার, তিনি লিখেছেন জনকের রক্তাক্ত ছবি, বঙ্গবন্ধুর জাদুঘরের সেই 32 নম্বর বাড়িটা নিয়ে বিভিন্ন দৃশ্য তিনি বর্ণনা করেছেন। এইভাবে মোহিত কামালের গল্পের নাম স্বরের ধ্বনি প্রতিধ্বনি। গল্পের নায়ক জিতনি, তারা টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে গিয়ে এই গল্প শুরু করেন এবং শেষ হয়েছে গল্পটা 32 নম্বরে এসে। বাস্তব পরাবাস্তব, মানে ম্যাজিক রিয়ালিজমের অনেক কিছু আঙ্গিকগত দিক দিয়ে গল্পটি শেষ করেছেন মোহিত কামাল। তারপরে আমাদের একজন মাজহারুল ইসলাম, তার গল্পটির নাম জালাল মাস্টারের সংসার। তিনি দেখিয়েছেন কি করে এই কুচক্রি চেয়ারম্যান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, দেশ বিরোধী ইত্যাদি
তার বিরুদ্ধে জালাল মাস্টার কিভাবে রুখে দাঁড়িয়েছে একজন শিক্ষকের চেতনা থেকে। এইভাবে আমরা যদি আরো ব্যাখ্যা করি, আমাদের যে ইয়াং জেনারেশনের যারা গল্প লিখছেন এখন, আমি যদি বলি যে পিয়াস মজিদের যেই গল্পটি, এদের যেই ৩-৪ জন আছে, এদের গল্প, এরা ৮০-র দশকে যাদের জন্ম, নবীন লেখক হিসাবে যারা আছে, তাদেরকে এই গল্প সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে প্রবীণরা যেভাবে লিখছেন, নবীনদের অনুভবে বঙ্গবন্ধু কিভাবে সাহিত্যের মাত্রায় উঠে এসেছেন। পিয়াস মজিদের যে গল্পটি, সেই গল্পের পিয়াস মজিদ দেখাচ্ছে যে কিভাবে বঙ্গবন্ধু আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বুকে ধারণ করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার গল্পটা সে ওইভাবে তৈরি করেছে যে গল্পের মধ্যে বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে থাকে সেই কবি, যিনি নির্বাক, যার মুখে কোনো কথা নাই, কিন্তু বুকের ভিতর তার অনুভব। তিনি বলেন শেখ মুজিবই তার ভাষ্যরতার ভাষা। এইভাবে একজন নির্বাক মানুষের মুখে ভাষার কথা দেন। সাদাত হোসাইন, যেও ৮০-র দশকের নবীন লেখক, জন্ম যার ৮০-র দশকে, তার গল্পর নামও শব্দভুক। সেই গল্পে তিনি নানা কিছু নিয়ে গল্পের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের কথা বলে মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা অনুভব করে এবং মুক্তিযুদ্ধে যোগ দেয়। শব্দভুক হলো শব্দের মাধ্যমে নিজেকে ধারণ করে বিরচিত জায়গায় নিয়ে যাওয়া। তারপরের গল্পটি লিখেছেন আসানুজ্জামান, তার জন্মসাল ১৯৮৬-তে। তিনি গল্প লিখেছেন দৃষ্টি জুড়ে পিতার মুখ। এইভাবে তার সঙ্গে কথা বলে এবং বঙ্গবন্ধুর স্পর্শ পেয়ে তার পিতার মুখ দেখার স্বপ্ন সাধন করা হয়। আমি এভাবে দেখলাম, এবং আমি বাংলা একাডেমি থেকে দেখেছি আরেকটি গল্প সংকলন হচ্ছে। সেই গল্প সংকলনেও আবার কি লেখক অন্যভাবে আবার গল্প খুঁজে লিখেছেন। তো ওই বইটা এখনো প্রকাশিত হয়নি, আমি সম্পাদনার সঙ্গে যুক্ত আছি বলে বিভিন্ন গল্প পড়ার সুযোগ পেয়েছি। আরেকটি গল্প সংকলন হচ্ছে মুজিব বর্ষের জন্য যে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি থেকেও একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে। এইভাবেই আমি দেখতে পাচ্ছি প্রায় ৩০০ গল্প রচিত হয়েছে এবং প্রতিটি গল্পের পটভূমি আলাদা। এবং আমরা যদি বলি যে আমাদের সাহিত্যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ যেভাবে সাহিত্যের উপাদান হিসাবে উঠে এসেছে, সেই একইভাবে বঙ্গবন্ধু তার আমাদের সামনে সাহিত্যের উপাদান হিসাবে উঠে এসেছে। আমি যে গল্পটি লিখেছি সেই গল্পটির নাম একজন লুদু, বঙ্গবন্ধুর জেলখানার গল্প। লুদু নামে একজন লোক ছিল, যে লোকটি বিভিন্ন পকেট মার করত এবং পুলিশের হাতে ধরা পড়ে বারবার সে কারাগারে আসতো। কারাগারের রোজ নামচায় এই লোকটির ঘটনার বর্ণনা আছে এবং এক সময়ে সে ওর কাছে ফিরে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে যাতে জেলখানা থেকে ছাড়া পায়, বঙ্গবন্ধুর কাছে আসে। বঙ্গবন্ধু বলে তুমি আর পকেট মার করো না। বলে স্যার, পকেট মার না করলে আমি কি দিয়ে ভাত খাবো? আমার তো কোনো জায়গা নাই, উপার্জনের কোনো জায়গা নাই। এইভাবে আরেকটি গল্প লিখেছি বঙ্গবন্ধুর কারাগারে থাকতেই। এই একটা হলুদ পাখি নিয়ে এই গল্পটা সবাই কথা বলেন, যে কারাগারে তিনি যে সুন্দর জায়গাগুলো প্রাকৃতিক গাছ দিয়ে ভর্তি, সেই সব জায়গায় দুটো হলুদ পাখি বারবার আসতো। বঙ্গবন্ধু লিখেছেন ১৯৪৮ সালে তিনি যখন কারাগারে এসেছিলেন তখনও সেটা দেখেছেন, আবার ১৯৬৬ সালে তিনি যখন কারাগারে তখনও সেই পাখি দেখেছেন। এই যে মুজিবের হলদে পাখি নামে এই গল্পটা লিখেছি। এবং কাকরা কি করে ঝগড়া করছে, কাকেদের বাসা তিনি মাঝে মাঝে ভেঙে দিতেন, কারণ তিনি কারাগারে থাকার সময় ওই মাঠে ২-৩টা আম গাছ ছিল, তার নিচে ফুল বাগান করতেন, ফুলের গাছ লাগাতেন এবং আম গাছের উপর থেকে কাকেরা, অজস্র কাক থাকতো এবং সবগুলো মিলে পায়খানা করলে ওই বাগানের গাছগুলো নষ্ট হয়ে যেত। তিনি যখন ওগুলো তাড়াতেন মালিকে দিয়ে বা কোনো কয়েদিকে দিয়ে, সেই কাকগুলো আবার চিৎকার করতে করতে ফিরে আসতো এবং বঙ্গবন্ধু মনে করতেন
ওরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এইভাবে গল্পের নানা যাত্রা তৈরি হয়েছে, পাখিদের বিদ্রোহ, হলদে পাখি এবং এই ইঁদুর বিড়াল এইসব নানা কিছু নিয়ে তার কারাগারের রোজনামচা। তিনি যে নিজে 3টা বই লিখেছেন, সেই 3টা বই কারাগারের রোজনামচা, তারপরে অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়াচিন, প্রতিটি গল্প বই, প্রতিটি বই 3 ধরনের আঙ্গিকে রচিত। কারাগারের রোজনামচা ডায়েরি জাতীয়, অসমাপ্ত আত্মজীবনী জীবনীমূলক রচনা, এবং আমার দেখা নয়াচিন শুধু ভ্রমণ কাহিনী নয়, সেখানে নানা তাত্ত্বিক বিষয়ের অনেক বর্ণনা আছে, বিশ্লেষণ আছে। এখন আমার মনে হয় যে সাহিত্যের পাশাপাশি এই তাত্ত্বিক বিশ্লেষণগুলো তার রাজনীতির চিন্তা থেকে তৈরি হয়েছে, অর্থনৈতিক মাত্রা লাভ করে, সাংস্কৃতিক বোধ এবং জেন্ডার ইস্যুতেও তিনি যে নয়াচিনে অনেক জায়গায় নারীদের বিষয়ে কথা বলেছেন, নারী পুরুষের সমতার জায়গাটা চীনে কিভাবে দেখেছেন সেই জায়গাগুলো বলছেন, যে কৃষি কাজ করতে এলে নারীরা যেই কৃষিতে কাজ করে সেই জমি তার নামে লিখে দেওয়া হয় এবং এইভাবেই নারী তার জমির মালিক হয়, সে শুধু চাষ করার একজন কর্মী হয় না। তিনি বলেছেন যে অসংখ্য জায়গা দেখেছি রেল লাইনের ধারে ছোট ছোট ক্ষুদ্র জায়গা, সেগুলোতেও চাষ হচ্ছে এবং চীনে কোথাও কোনো জায়গা পড়ে থাকে না। এইভাবে যায় মাত্রা নিয়ে আমরা গল্পের ভুবনে দেখি এবং অসাধারণ আত্মজীবনীতে একটা অদ্ভুত সুন্দর বই, কিভাবে তিনি তার শৈশব কৈশোর তরুণের জায়গাটি কাটিয়েছেন এবং কারাগারের রোজনামচাও ওইভাবে প্রতিদিনের লেখা ডায়েরি, কিভাবে কারাগারে জীবন কাটিয়েছেন। আমি মনে করি যে আমাদের তো আরো বক্তা আছেন, আমি এখানেই শেষ করি। আপা, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সেলিনা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। জি আপা, শেষে ঢুকতে পারলে। এখন ঝর্ণাকে বলি, ঝর্ণা তোমার যে গল্প, বইয়ের নাম কি সেলিনা? নির্বাচিত গল্পে বঙ্গবন্ধু, প্রকাশ করেছে অন্য প্রকাশ। থ্যাংক ইউ সেলিনা। জি আপা, ভালো থেকো। ঝর্ণা, এবার তুমি গল্প থেকে একটু পাঠ করবে। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় নিয়াজ আপা। আজকে আমরা বহুদিন পরে, আচ্ছা ইকো হচ্ছে কেন? কারো মাইক্রোফোন কি? না, সবার তো অফই আছে। সেলিন আপারটা বোধহয় খোলা। বহুদিন পরে আমরা গাথায়, আপা সেলিন আপা, সরি আপা, একটু কি মাইক্রোফোন অফ করবেন? মানে আমি এত ইকো হচ্ছে, আমি বুঝতে পারছি না কথা। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ধন্যবাদ শ্রদ্ধেয় নিয়াজ আপা। আজকে আমরা বহুদিন পরে এই গাথার সভায় মিলিত হয়েছি। এখন একটা বিপর্যস্ত সময় চলছে, দুর্যোগ কাল চলছে, করোনা কাল, কিন্তু এই সময়ের মধ্যে মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে দুর্যোগকে সুযোগে পরিণত করার একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগ আমরা নিয়েছি, যে আমরা ভার্চুয়ালি হলেও আজকে একত্রে মিলিত হতে পেরেছি এবং চলছে, এবং এই সময়টিকে, এই ঐতিহাসিক এই সময়টিকে গুরুত্ব দিয়ে ঐতিহাসিক এই সময়টির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের একটা সুযোগ সৃষ্টি করে গাথার আজকের এই আয়োজনের জন্য আমি শ্রদ্ধেয় নিয়াজ জামান আপাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তার মধ্যে রয়েছেন আমাদের স্বনামধন্য কথা সাহিত্যিক, আমাদের অগ্রজা কথাশিল্পী সেলিনা হোসেন, এবং গাথার সাথে সম্পৃক্ত যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি আমার সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাকে আজকে যে বইটি থেকে আমি আমার গল্পের, নিয়াজ আপা বলেছেন নির্বাচিত অংশ পড়ার জন্য, এটি নির্বাচিত গল্পে বঙ্গবন্ধু, এর সম্পাদক সেলিনা হোসেন, এবং এই গ্রন্থটি নিয়েই এতক্ষণ সেলিনা আপা ডিটেইল আলোচনা করলেন। তিনি অনেকগুলো গল্প
ধরে ধরে সেই গল্পের মধ্যে কিভাবে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন সময় নানা মাত্রিকতা নিয়ে গল্পকাররা লিখেছেন, সেই কথা তিনি বর্ণনা করেছেন। তবে 43টা গল্পের তিনি কয়েকটা এখানে বলেছেন, আরো অনেক গল্প রয়ে গেছে। গল্পের বইটি যখন যারা পাঠ করবেন, দেখবেন, তখন বুঝতে পারবেন যে এই যে আমাদের জননেতা, আমাদের জাতীয় জীবনের মহীরুহ, তার জীবনের ঘটনা, তার সংগ্রাম, তার নেতৃত্ব, তার সমস্ত কিছু নিয়ে অসংখ্য রচনা হতে পারে। নানা দিক থেকে তাকে আমরা দেখতে পারি, বিশ্লেষণ করতে পারি, এবং যতই তার এই সমস্ত অভিজ্ঞতার ভিতরে আমরা প্রবেশ করব, ততই আমাদের মন, মনন, চিন্তাশীলতা সব সমৃদ্ধ হবে, সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। তা আমি এই গ্রন্থটির মধ্যে আমার একটি গল্প শ্রদ্ধেয় সেলিনা হোসেন আপা নিয়েছেন, এই জন্য আমি তাকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অন্য প্রকাশের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সেই গল্পটির শিরোনাম হচ্ছে প্রাচীরের পাখি। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেলিনা আপা এতক্ষণ প্রায় শেষ পর্যায়ে এসে তিনি যে কথাটি বললেন বঙ্গবন্ধুর জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে, তিনি আরেক জায়গায় আরেকটি গল্প লিখেছেন। এই বইয়ে যেটি লিখেছেন তিনি, সেটি পকেটমার লুদুর গল্প, সেটি তিনি বললেন। কিন্তু অন্য আরেকটি সংকলনে তিনি বঙ্গবন্ধুর এই জেল জীবনে হলুদ পাখি, শেখ মুজিবের হলুদ পাখি শিরোনামে লিখেছেন। আমার গল্পটিতেও এই পাখির প্রসঙ্গটি আছে। আমি আমার গল্পের নামকরণ করেছি প্রাচীরের পাখি, যিনি কারা প্রাচীরের অভ্যন্তরে বন্দী রয়েছেন, যিনি জাতিকে মুক্তি দিতে চেয়েছেন, জাতির পিঠে মুক্তির ডানা লাগাতে চেয়েছেন, সেই মানুষটিকে প্রাচীরে বন্দী করে, প্রাচীরের অন্তরালে বন্দী করে রাখা হয়েছে। তিনি প্রাচীরের পাখি, কিন্তু তার এই কারা জীবনে তার সাথে প্রকৃতির কিছু পাখির সম্পর্ক ছিল, এবং সেগুলোর সাথে তার জীবনের একটা সংযোগ, সেগুলোর সাথে তার কর্মের, তার সংগ্রামের, তার চিন্তাধারার একটা তাৎপর্য কিন্তু আমরা গভীরভাবে ভাবলে দেখতে পাই। এবং আমি সেই তাৎপর্যটাকে আমার গল্পের মধ্যে সম্পর্কিত করতে চেয়েছি। তা আমি এই গল্পটি 10 পৃষ্ঠা, এখানে হয়তো আমি এতখানি পড়ার সুযোগ পাবো না। আমি তাহলে প্রথম থেকে খানিকটা অংশ আর শেষ থেকে খানিকটা অংশ পড়ছি। প্রাচীরের পাখি। ঘোড়াগুলো এসে দাঁড়িয়েছে। কয়টা ঘোড়া? অন্ধকার এখনো কাটেনি, ফজরের আজানও পড়েনি। আজান পড়লে শোনা যায়, জেলখানার আজান না, ঘর লাগোয়া 14 ফুট উঁচু দেয়ালের বাইরে যে শহর, সেখানকার কোনো মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। সবচেয়ে স্বাধীন তাহলে শব্দই, যে কোনো জায়গায় তার আসতে কোনো বাধা নেই। এত যে প্রতাপশালী সূর্য, সেও একটা 14 ফুটের দেয়ালের কাছে হেরে যায়। বেলা 10টার আগে আলো বা রোদ কিছুই আসে না, বাতাসও এখানে আটকে যায়। এই জেলখানার ভেতরে নানা জায়গায় আটকা পড়ে খাঁচায় পোড়া পশুর মতো গুঁ গো করতে থাকে বাতাস। সেরকম কোনো আটক বাতাস মনে হয় ঘরটার ভেতর ঢুকে পড়েছে, মশারির গায়ে ধাক্কা মারছে। মশারির ভেতর আটকানো চিমসে গন্ধটাও নাকের উপর বাড়ি খায়। হুম করে নাক থেকে উড়ন্ত মশারিটা সরিয়ে দিয়ে তিনি বিছানায় উঠে বসেন। ঘোড়াগুলো একসঙ্গে পা ঠোকে। কয়টা ঘোড়া? ছায়া ছায়া ঘোড়া। ছায়া ঘোড়ার খুঁড়ে এত শব্দ। প্রত্যেকটা জানালার কাছে একটা করে ঘোড়া। এ ঘরে 6টা জানালা, কিন্তু ঘোড়া 6টা নয়, জোড়া জোড়া ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া। শৈশবের ছড়া আওড়াতে থাকেন। মুখে হাসি ফুটে ওঠে তার। 2 বছরের ছোট ছেলেটা নাকি ভাইদের পিঠে চেপে ঘোড়া ঘোড়া খেলতে ভালোবাসে। জেলখানা থেকে দেখা করে বাড়ি ফিরে গিয়ে আব্বা আব্বা করে কাঁদে। আব্বাকে এনে দাও বলে মাকে জ্বালাতন করে। মা বলেছে আমাকেই আব্বা ডাকো। এখন ওর মাকেই আব্বা বলে ডাকছে ছেলেটা। শুনে হাসিও পেয়েছে, কষ্টও লেগেছে খুব। জন্মের পর থেকে বাপকে কাছে পেল না। এখন ও মেনে নিয়েছে এই জেলখানাই ওর আব্বার বাড়ি, আর ওদের বাড়ি আরেক জায়গায়। রান্না বান্নার সময় বাচ্চাটা মাকে গিয়ে বিরক্ত করে, আব্বা ঘোলা হও, আমি ঘোলায় চলবো।
কামাল কিংবা জামাল এসে মাকে বাঁচায়, চলো আমার পিঠে চড়বে। ওকে একটা কাঠের ঘোড়া কিনে দিতে বলবেন রেনুকে। ও, রেনুর কাছে চিঠি লিখেছেন তিনি, আজ চিঠিটা পোস্ট করতে পাঠাবেন। তার আগে তার চিঠি জেল কর্তৃপক্ষের কাছে যাবে। সেন্সর বোর্ড তাদের দৃষ্টিতে অপ্রয়োজনীয় অংশগুলো হয় ব্লেড দিয়ে কেটে ফেলে দেবে, নয়তো গাঢ় কালি দিয়ে লেপে দেবে। বাইরে থেকে তার কাছে যে চিঠি আসবে সেটাও এভাবে সেন্সর হয়ে আসবে। রেনুকে লেখা চিঠিটা পকেটে আছে। মায়ের শরীর ভালো না। মা কেমন আছেন এখন? এছাড়া আর কয়েকটা মামুলি কথা লিখেছেন। ছেলেটাকে ঘোড়া কিনে দেওয়ার কথা লেখেননি। জেল অফিসের লোকেরা হয়তো ভাববে ঘোড়া কোনো সাংকেতিক শব্দ, ওর মধ্যে বন্দুক পিস্তলের গন্ধ পাবে ওরা। দরকার কি, রেনু দেখা করতে এলেই বলবেন। তবে শুধু মামুলি কথা লিখে চিঠি শেষ করতে ইচ্ছে করে না। দু একটা আবেগের কথা লেখার জন্য মন টনটন করে উঠেছে, কিন্তু কলমের নিব ঠেসে ধরে রেখেছেন কাগজের উপর। তাতে কাগজে কয়েক জায়গায় কালো কালো গোল গোল দাগ পড়েছে। একটা আলিঙ্গনের কথা কিংবা একটা চুমু, কাগজের আলিঙ্গন, কাগজের চুমু। তবু ওটুকু লিখতে গিয়ে রেনুর গায়ের কোমলতা টের পেতেন। চুলের গন্ধটা ঝাপটা মারত চোখে মুখে। কিন্তু তিনি জানেন, যখন আইবি অফিসে খুঁটিয়ে খুঁটিয়ে তার চিঠি পড়া হবে, তখন এই মহামূল্যবান আবেগটুকু নিয়ে ওরা হাসাহাসি করবে। তিনি কিছুতেই তা হতে দেবেন না। 1948 সাল থেকে 1966 এর মধ্যে 2000-এরও বেশি দিন তিনি জেলের বন্ধ কক্ষে কাটিয়ে দিয়েছেন। হয়তো জীবনের আরো কিছু বছর তাকে জেলের অন্ধকারেই থাকতে হবে। তবু তার শক্ত বুকের পাঁজরের একেবারে ভেতরে লুকানো নরম টুকুকে জেলখানার ঘিন ঘিনে তেলাপোকাদের সুর নাচানো কৌতুকের খোরাক হতে দেবেন না। শুকনো ঠোঁটে পাইপ গুজে দেন তিনি। রেনু ছেলেপুলেদের নিয়ে 12-14 দিন পর পর জেলে দেখা করতে আসে। ওই দেখাটার জন্য অস্থির হয়ে থাকে মন। যেদিন দেখা থাকে, বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে চোখ পাথর হয়ে যেতে চায়। যেদিন কর্তৃপক্ষের অনুমোদন পায়, সেদিন মাপা সময়ের জন্য দেখা হয়। ছোট ঘর, সঙ্গে বসে থাকবে নিরাপত্তা অফিসার, পাহারার সিপাহী, আরো হাজার লোক। এর মধ্যে 2 বছরের ছেলেটাকে কোলে নিয়ে মুখে চুমু দেওয়া যায়, মেয়ে দুটোর মাথায় হাত বুলিয়ে দেওয়া যায়। কখনো ওরা আসে স্কুল থেকে সরাসরি, ওদের গায়ে স্কুল ড্রেস, ওদের সঙ্গে পড়াশোনা নিয়ে কথা বলা যায়। কিন্তু রেনুর জন্য জমিয়ে রাখা একটা চুমু ঠোঁটের ভেতর মাখনের মতো গলে যেতে থাকে। পরে ঠোঁট নোনতা লাগতে থাকে। নিষ্ঠুর মানুষগুলো এটুকু বোঝে না যে জেলের আসামি হলেও তিনি মানুষ। রাজবন্দী হলেও তার স্ত্রীর প্রতি সাধারণ মানুষের মতো আবেগ থাকতে পারে, একটা চুমু খেতে ইচ্ছে হতে পারে, কিংবা একটু জড়িয়ে ধরতে ইচ্ছে হতে পারে। কিন্তু 20 মিনিট সময়ের মধ্যে সাধারণ দরকারি কথাও বলা হয় না। আমি এবার শেষের অংশ পড়ছি। পাঁচটা ফুরফুরে বাচ্চা নিয়ে মুরগিটা ছোট মাঠটুকুতে হেঁটে বেড়ায়। দেখতে খুব ভালো লাগে। এই প্রাচীর ঘেরা জীবনে কটা গাছগাছালি আর পাখপাখালি তার সাথী। জেল জীবন ছাড়া ওদের দিকে কখনো এভাবে তাকাবার সময় হয়নি তার। মাঝে মাঝে মনোযোগ দিয়ে দেখেন ছানাগুলোর মধ্যে কয়টা ছেলে কয়টা মেয়ে। একটা বাচ্চা দাঁড় কাক নিয়ে গেছে শুনে মন খারাপ হয় তার। মুরগির বাচ্চাগুলোর মধ্যে একটা জালালি কবুতরের বাচ্চা। পুরনো রান্নাঘরের চালার তলায় একটা ভাঙা পিলারের ওপর জালালি কবুতর 2টি বাচ্চা ফুটিয়েছিল। কেরামত তাকে না জানিয়েই একটাকে একদিন রান্না করে ফেলে। ভাত খেতে গিয়ে তা জানতে পেরে তার মুখের ভেতরটা তেতো হয়ে উঠেছিল। বাবুর্চিকে বলেছেন অন্য বাচ্চাটাকে পেলে পুষে বড় করে উড়িয়ে দিতে। এখন কেরামত বাবুর্চি খুব যত্ন নেয় বাচ্চাটার। তিনিও কয়েকদিন বাচ্চাটাকে কোলে নিয়ে হেঁটে বেরিয়েছেন। এখন একটু বড় হয়ে গিয়েছে, মুরগির পেছনে পেছনেই ওটা ঘুরে বেড়ায়। মুরগিটাও ওকে নিজেরই বাচ্চা করে নিয়েছে। ওদের সহাবস্থান দেখতে তার ভালো লাগে। সামান্য মুরগির কাছেও মানুষের শিক্ষা নেওয়ার বিষয় আছে। কা কা শব্দে কান পাতা দেয়, ঘাড় তুলে ওপরে দেখেন আসলেই আম গাছের ডালে ডালে যেন কাকদের মিটিং চলছে। বাগানটা সত্যি এরা নষ্ট করে দিচ্ছে। গাছ থেকে কাক তাড়ানো যায় কিভাবে বলতো ইন্নুস?
আমার এত সাধের বাগানটা তো এরা সত্যি টয়লেট বানিয়ে ফেলেছে, আর আমার সুন্দরী তিতি নাতনিটাকেও তুলে নিয়ে গেল। ওদের তো অপরাধের সীমা নেই। ইন্নুস ঠোঁট কাটা, খুনের আসামি, 20 বছরের জেল, বহু বছর ধরে জেল খাটছে। এখন ভালো ব্যবহারের জন্য সেলের বাইরে কাজ পেয়েছে। ইন্নুস বলে, সোজা গুল্লি চালাইতে হইব, গুল্লির উপরে কথা নাই। ইন্নুসের কথা শুনে তিনি হাসেন। ঠিক, মিটিং মিছিল করলে কিভাবে ছত্রভঙ্গ করতে হয় সরকার তো শিখিয়েই দিয়েছে। গুলি চালাতে হবে, ধরপাকড় করে জেলে ঢুকাতে হবে। তবে ওরা তো নিজেরাই এসে জেলে ঢুকেছে, ওদের বরঞ্চ এখান থেকে তাড়াতে হবে। একজন ফালতুকে দিয়ে একটা গুলতি টাইপ ধনুক তৈরি করা হলো, আর কিছু ইটের টুকরো। তিনিও ইন্নুসের সঙ্গে কয়েকটা গুলতি ছুড়লেন। গুলি খেয়ে কাকদের আক্রোশ আরও বেড়ে যায়, ওরা একটু উড়ে গিয়ে আবার এসে জড়ো হয়। বাবুর্চি কেরামত পাকঘর থেকে বের হয়ে আসে। ছাড়, কাউয়াগো ডিম পাড়নের সময় হয়েছে, বাসা বানাইছে, হেগো অহন আগুন দিয়েও সরানো যাইব না। কেরামতের হাতে একটা কাপড়ের পুঁটলিতে ভেজানো চাল কবুতরের বাচ্চাটার জন্য নিয়ে এসেছে। ছোট অবস্থায় বাচ্চার মুখের ভেতর মা পাখির ঠোঁটের মতো কাপড়ের পুঁটলি চোখা করে ঢুকিয়ে দিয়ে ভেজা চাল খাইয়েছেন তিনি। চাপ দিলেই একটু একটু করে ভেজানো চাল বের হয়ে আসতো, আর গপ গপ করে গিলতো বাচ্চাটা। এখন সামনে ছড়িয়ে দিলে নিজেই খুঁটে খুঁটে খায়। মনোযোগ দিয়ে কবুতরের বাচ্চাটাকে দেখেন তিনি। এই বাচ্চার মাটা কোথায় আবার ডিম পেড়েছে কে জানে। কাকগুলোরও মা হওয়ার সময় এসেছে, ডিম পাড়বে ওরা। না, ওদের গাছ থেকে তাড়ানো ঠিক হবে না, গুলতি মেরে তাড়াতে হবে দাঁড় কাকগুলোকে। দেশের মানুষদের উপরও পশ্চিমা দাঁড় কাকদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওদের তাড়াতে দরকার হলে আসল বন্দুকি তুলে নিতে হবে হাতে। এবার জেলে এসেই 7-8 বছর আগের দুটি হলুদ পাখির কথা খুব মনে পড়ছিল তার। জেলখানার এই ঘরের কাছের আম গাছটাতে সকাল 10টা-11টার দিকে ওরা দুজন চলে আসতো। এসেই পাতার আড়াল থেকে কুচুত কুচুত করে ডাকতো। মনে হতো তার সঙ্গেই কথা বলতে আসে ওরা। ওই ছোট্ট পাখিরাও জানে এই প্রাচীর ঘেরা এলাকায় একটি মুক্তির পাখিকে একাকী বন্দি করে রাখা হয়েছে, তার সঙ্গে কথা বলার কেউ নেই। 1958 সালে ওরা রোজ আসতো, একেবারে 59-এর ডিসেম্বর পর্যন্ত এসেছে। ওদের চেহারা চেনা হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, এবার এসে প্রায় মাস দেড়েক ওদের মনে মনে খুঁজেছেন তিনি। একদিন হঠাৎ পাতার আড়াল থেকে সেই চেনা কুচুত কুচুত ডাক শুনে তিনি তাকিয়ে দেখেন সেই হলুদ পাখি, এবারও দুটো। কি যে আনন্দ লেগেছিল তার, মনে হয়েছিল হারিয়ে যাওয়া দুজন প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছেন। এখন প্রায়ই এই হলুদ পাখি দুটো আসে, তবে ওদের চেহারা আলাদা, সাইজেও আগের দুটোর চেয়ে একটু ছোট। এরা নিশ্চয়ই আগের হলুদিয়াদের বংশধর। 7-8 বছর ধরে একজোড়া পাখি এখানে আসা যাওয়া করবে সেটা বাস্তবসম্মত না। পাখিরা তো আর তার মতো নয়, একজনকে বারবার জেলে এনে ঢোকাবে। যাই হোক, বংশধর হোক বা বুড়ো দাদু দাদি পাখি হোক, ওরা এলে তার ভালো লাগে। ওদের উদ্দেশ্যে রুটি, চাল, ডাল এসব ছড়িয়ে দেন। জেলখানার চালের মধ্যে ধান, গম, কাকড়, ডাল এসব তো থাকেই। তিনি বাবুর্চিকে বলেছেন গমগুলো ভিজে মাটিতে ছড়িয়ে রাখতে, যদি 2-1টা গাছ গজায়। একটা শীষ হলেও তো পাখিদের খাদ্য হবে। পাখিরা গান গাইতে গাইতে শস্যদানা খুঁটে খাবে। নিজেকে তখন ওয়ার্ডসওয়ার্থের কবিতা দ্য সলিটারি রিপারের সেই উপত্যকার ফসলের মাঠে শস্য কর্তনকারী বালিকার মতো মনে হবে। তিনিও তো সলিটারি রিপার, শোষিত বঞ্চিত জনগণের জন্য ধান বুনেছেন। কারা প্রাচীরের ভেতরে সলিটারি কনফাইনমেন্টে এক একাকী চাষী তিনি, পাহারা দিচ্ছেন দেশের মানুষের অধিকারের রক্তরঙিন ধান। ধন্যবাদ। ধন্যবাদ ঝর্ণা, খুবই সুন্দর লাগলো, বিউটিফুল, খুবই অনেক সুন্দর। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুমি খুব ব্যস্ত আছো, কিন্তু ব্যস্ততার মধ্যে যে আসতে পারলে আমি খুবই খুশি হই। আচ্ছা, এখন মালিকা বেগম এসে গেছে। মালিকা, মালিকা একটু কথা বলবে। আমি একটু ভূমিকাটা বলি। ফেসবুকে আমি প্রথম কথা আমি সেলিনাকে ধন্যবাদ দিই।
এই তার সংকলন সম্বন্ধে কিছু কথা বলার, কিছু কারা কারা গল্প লিখেছে আর বিশেষ কয়েকজনের নাম দিয়ে। আর ঝর্ণাকে খুব ধন্যবাদ দিই যে বঙ্গবন্ধুর মনের অবস্থা কি ছিল জেলের মধ্যে, এটা এত সুন্দর করে তুমি ফুটিয়ে বলেছো। আর অনেকরা কিন্তু অসমাপ্ত জীবনী পড়ে নাই। ওরা অনেকের ধারণা এটা শুধু পলিটিক্স, আমরা পলিটিক্সে ইন্টারেস্টেড না, কেন পড়বো? কিন্তু আমি জাস্ট দুটা জিনিস বলতে চাই। হ্যাঁ, রাজিয়া একটা কথা বলেছে যে এই যে মেমোয়ার্স বঙ্গবন্ধু লিখেছিলেন, এটা উনি বঙ্গবন্ধু হবার আগে লিখেছিলেন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হবার আগে লিখেছিলেন। কেমন করে একটা ছোট গ্রামের ছেলে একটা বড় একটা নেতা হলো, এই অসমাপ্ত আত্মজীবনীতে এই লেখাটা আছে। এই জন্য এটা পড়া দরকার। কেমন করে শেখ মুজিব যে সোহরাওয়ার্দীর একেবারে বিপরীত ছিল, কিভাবে সে সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসলো, এটা জানা দরকার। আর আমি বাংলা বইটা আমার কাছে নাই, আমার কাছে ইংরেজি অনুবাদ আছে, ওখানে দুটো ছবি আছে। আমার কাছে এত সুন্দর লাগলো, আমার কাছে মনে হলো একটা ছবি আছে তখন সোহরাওয়ার্দী রাজশাহীতে যাচ্ছেন হয়তো কোনো বক্তৃতা দেওয়ার জন্য, এক পাশে তখন উনি পাওয়ারে আছেন, এক পাশে হচ্ছে সরকারি পুলিশ অফিসার, বড় পুলিশ কর্মকর্তা, আর এক পাশে আছে শেখ মুজিব। শেখ মুজিবের কিন্তু মাথা নিচু করা, সোহরাওয়ার্দীর মুখ উপরে একটু হাসি আছে। সোহরাওয়ার্দীর কিন্তু ডান হাত আছে শেখ মুজিবের কাঁধের উপরে। আমার কাছে মনে হলো এই ছবিটা গল্প বলে। আরেকটা ছবি আছে, ছবির মধ্যে অনেক কিছু বের হয়ে আসে। আরেকটা ছবি আছে, সোহরাওয়ার্দী বসে আছেন মহাত্মা গান্ধীর পাশে, দরজাতে আড়ালে পিছনে শেখ মুজিব দাঁড়িয়ে। আমরা বলি আর রবীন্দ্রনাথ কি চমৎকার কাপড় পরতেন যখন উনি একটা যুবক ছিলেন, কিন্তু এই ছবিতেও কিন্তু শেখ মুজিব যা সুন্দর একটা লম্বা সাদা কোট পরে আছে, ওখানেও কিন্তু হাত পিছনে একদম মানে মানে শ্রদ্ধার সহিত ওখানে দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হয় এই একটা দিক আছে যেটা যার জন্য যারা আমাদের ইতিহাস জানতে চায় ওদের জন্য এটা পড়া উচিত। আর একটা আছে যেটা ঝর্ণা বললো, যেটা ঝর্ণার গল্পের মধ্যে বেরিয়ে আসলো, তার হিউম্যান সাইড, অসমাপ্ত আত্মজীবনীতে কিন্তু শেখ মুজিবের হিউম্যান সাইডটা খুব সুন্দরভাবে ফুটে আসে। সে বাবার কাছে টাকা চাইতে গেছে, সে পড়াশোনা করছে কলকাতাতে, টাকা ফুরিয়ে গেছে, বাবার কাছে গেছে টাকা চাইতে, লজ্জাও পাচ্ছে, খারাপও লাগছে, কিন্তু টাকা দরকার, নাহলে তো তার পড়াশোনা হবে না। বাবা তাকে টাকা দিলেন, বললেন এবার আর ওই পাকিস্তান আন্দোলন করবি না, এবার পড়াশোনার মন দে। তারপর তার বউয়ের কাছে যায়, রেনু ডাকে। আর আমার কাছে যে ওই যে খুব কম লেখা আছে ওখানে, কিন্তু ওর যে ফিলিং তার ওয়াইফের প্রতি, আর ওয়াইফের যে স্যাক্রিফাইস এত সুন্দরভাবে ফুটে এসছে শেখ মুজিবের বইতে। আমার মনে এটা পড়া দরকার। আর সে শুধু নিজের চিন্তা করতো না, নিজের ফিলিংস, প্রকৃতির যে বাগান করতেন উনি, তারপরে গান শুনতে ভালোবাসতেন। একবার উনি নৌকা করে যাচ্ছেন আব্বাসুদ্দিনের সঙ্গে, আব্বাসুদ্দিনের গান শুনছেন। আর আরেক জায়গাতে, কয়েক জায়গাতে উনি বলছেন যে একটা যেটা ঝর্ণার গল্পের মধ্যে ফুটে এসছে, যে একটা প্রিজনার, সে কিন্তু মানুষ,
তার মানুষের ফিলিংস আছে, ইমোশনস আছে, এই জিনিসটা কিন্তু বারবার অসমাপ্ত আত্মজীবীদের উঠে। আর একটা জিনিস আমি আরেকবার বলেছিলাম, এই শুধু নিজের বইয়ের কথা সে ভাবে নাই। সেখানে শামসুল হক বলে একজন ছিলেন, উনি সেক্রেটারি ছিলেন আওয়ামী লীগে। উনি তখন কয়েক মাস আগে তার বিয়ে আফিয়া খাতুনের সঙ্গে। আর শেখ মুজিব লিখছেন যে যখনই আফিয়া খাতুন আসতেন শামসুল হকের মন খুব খারাপ হতো। তখন শেখ মুজিব কি করতেন, তিনি শামসুল হককে কিছু ফুল দিতেন বা মালা দিতেন আর স্ত্রীকে দেওয়ার জন্য। এই যে অন্যর ফিলিংসটা বোঝা, এটা কিন্তু শেখ মুজিবের ছিল। তার বিরাট হৃদয় ছিল, বিরাট হৃদয় ছিল। আর এই যারা একজনের একটা বড় একটা পলিটিক্যাল লিডারের হিউম্যান সাইড দেখতে চায়, তাদের কিন্তু আমার মনে হয় যে এই বইটা পড়া দরকার। অনেক ধন্যবাদ ঝর্ণা তোমার গল্প লেখার জন্যে, অনেক ধন্যবাদ সেলিনা এই সংকলন বের করার জন্যে। আরো 2টা সংকলন বের হবে গল্প, যেটাতে থেকে আমরা, কারণ সাধারণত মানুষরা ইতিহাস পড়তে চায় না, সাধারণ মানুষরা পলিটিক্যাল সায়েন্স পড়তে চায় না, সাধারণ মানুষ কিন্তু গল্প পড়তে চায়। আর আমি আশা করি যে বঙ্গবন্ধুর বিভিন্ন সাইড, মানবিক সাইড, ওনার মহান দিকটা, মানুষের কল্যাণের জন্য কি কি করেছেন, এইসব গল্পের মধ্যে ফুটে আসবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন মালিকা বেগমকে অনুরোধ করব একটু বলার জন্য 60-এর দশকের ছাত্র আন্দোলন ও বঙ্গবন্ধু। মালিকাকে আমি বিশেষ করে অনুরোধ করলাম, আর আমি ধন্যবাদ জানাই মালিকা যে তোমার মিটিং, হ্যাঁ মিটিংটা শেষ হলো আর কি আসলে। আর আমি জাস্ট একটু বলি আমি কেন মালিকার কথা ভাবলাম। মালিকা একটা ছবি দিয়েছে ফেসবুকে, যেখানে মালিকা হাসছে, প্রাণপণ হাসছে, আর বঙ্গবন্ধুও হাসছে। তাই ভাবলাম এটা আমরা তো অনেক সময় ছবি নিই, একটা সেলিব্রিটির সঙ্গে একটা ছবি নিই, আর আজকাল হ্যাঁ এই ছবিটা থ্যাংক ইউ তুমি আসবে, এত ভালো লাগলো। এইভাবে নিশ্চয়ই মালিকা ভালো করে জানতো, আদারওয়াইজ এরকম হাসাহাসি। তো মালিকা তোমার সময় আছে, তুমি যদি 15 মিনিট কথা বলো, আমি একটু অন্যরা একটু কথা বলতে পারবে বা প্রশ্ন করতে পারবে। আপা এই ছবিটা, মালিক আপা এই ছবিটা কোথায় ছাপা হয়েছিল? না এটা ছাপা হয়নি, এটা আমাকে এটা ইতিহাসটা যদি একটু বলে দিই। আচ্ছা নিশ্চয়ই। আমাদের যে ফটোগ্রাফার ছিলেন, মারা গেলেন, বিখ্যাত সংবাদের ফটোগ্রাফার ছিলেন, উনি একদিন বেশ বৃদ্ধ বয়সে এসে আমাকে বলতেছেন দেন শিগগির দেন 50,000 টাকা। আমি বললাম মানে কি, আমি তো বুঝলাম না, আমি কোথা থেকে কি দিব, কেন দিব? হ্যাঁ নামটা ভুলে গেলাম কেন, বিখ্যাত আমাদের ফটোগ্রাফার রশিদ তালুকদার। রশিদ তালুকদার। তো আমি বললাম রশিদ ভাই, আমি ওনার বাসায় প্রায় যেতাম শেষের দিকে, অসুস্থ, কিন্তু এত সার্ভিস দিয়েছেন উনি। আমাদের বলতেন এই এদিকে রোদ, ওইদিকে সূর্য উঠছে, আপনারা মিছিল করতেছেন, এইদিকে তাকান নাহলে ছবি উঠবে না। এইভাবে উনি আমাদের গাইড করতেন রশিদ ভাই। আমি বললাম যে কিসের জন্য আপনি এত, বলে হয়েছে বুঝলাম টাকা নাই। এরকমই হয়, গরিবই হাল হয়, কমিউনিস্ট পার্টি করলে এরকমই হয় বলে টলে চলে গেলেন। হঠাৎ দেখি এই ছবিটা উনি পাঠিয়েছেন, আমি দেখিও নাই আগে কোনোদিন, বুঝিও নাই, উনি বাধাই করে, এই পুরোটা রশিদ ভাইয়ের বাধাই করা, আমাকে পাঠিয়ে দিয়েছেন। কেমন হলো? আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো এটা জানতাম না। বলে গেছিলেন তো আপনি, এটা তো প্রমাণ থাকলো। কি যে বঙ্গবন্ধু ফিরে ওই যে মিটিং করলেন আমাদের ইয়েতে, যেখানে হয় সভা, সেই সময় সব, আমি তো বাংলাদেশ মহিলা পরিষদের তখন সাধারণ সম্পাদিকা। তো আমাকে খালাম্মা বললেন যে আমি তো যেতে পারছি না, তুমি যাও, গিয়ে বঙ্গবন্ধুকে আমাদের পক্ষ থেকে ইয়ে করো, জানাও, অভিনন্দন জানাও। তো ওখানে গেলাম, পরে উনি কথা শুরু করলেন একটা, যেই জন্য হাসছি, বলে এখনো কমিউনিস্ট পার্টি করো, হাসতে হাসতে বলছেন।
এবং তারপরেই বললেন এখনো মহিলা পরিষদই করো, কেন আওয়ামী লীগে আসবে না, মহিলা সমিতি করবে না, একদম আমার কানে ভাসে। সেই জন্য আমি হাসতেছি, ওনাকে কি বলবো যে না করবো না, করতে পারবো না, এইভাবে চলে আসলাম আর কি। ওইটা নিয়েই হাসাহাসি হচ্ছে, অন্যেরা বেশি কাছে ছিল না, এই একটা স্মৃতি। তবে এরপরেই যেটা আমার এই বইটাতে আছে, বঙ্গবন্ধুর সাথে আমাদের সবাই নারী আন্দোলনের 5 দশক, এখানে আমি বঙ্গবন্ধুর সাথে যে আমাদের বাংলাদেশ মহিলা পরিষদ শুধু না, নূরজাহান আপায় করে আমাদের সবাই, সাজেদা পায়ের করে সম্মিলিত, আশ্চর্য ভালো লাগে আমার। কে আওয়ামী লীগ, কে কমিউনিস্ট পার্টি, কে মহিলা পরিষদ, কে মহিলা সমিতি, কোনো বিভেদ ছিল না। সবাই একসাথে বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলছি যে নারী আন্দোলনের জন্য আমরা সংগঠিতভাবে সম্মিলিতভাবে আপনাকে এই প্রস্তাবটি এইগুলি দিলাম। উনি পড়লেন, সুফিয়া কামালও ছিলেন। আমি একটু বলি 2 মিনিট কি কি প্রস্তাব আমরা সেদিন দিয়েছিলাম। সে সময় নারী সমাজের জন্য অত্যাবশ্যকীয় কিছু কথা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, এবং আমাদের সুফিয়া খালাম্মা আমাকে বললেন যে তুমি যাও 32 নম্বরে, ওনার বাসার থেকে পাঠালেন, গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করো, আমরা সবাই মিলে ওনার কাছে যাব, একসাথে ওনাকে অভিনন্দনও জানাবো, আর নারী আন্দোলনের পক্ষ থেকে আমরা সম্মিলিত বক্তব্য দিব, সম্মিলিত দাবিনামা দিব, মহিলা পরিষদ একা না। সেইটা হলো কি, যে নারী সমাজের মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সকল প্রকার চাকরি, পেশা প্রভৃতিতে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা, সকল প্রকার সামাজিক নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ থেকে নারীদের মুক্ত করা, সমগ্র জনগণ ও নারী সমাজের মাঝে নিরক্ষরতা দূরীকরণের কাজকে জাতীয় শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে নেওয়া, প্রাথমিক মাধ্যমিক ক্ষেত্রে বালিকা বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা, 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা অবিলম্বে চালু করতে হবে, বয়স্ক মহিলাদের জন্য বিশেষ শিক্ষা কোর্স চালু করতে হবে, উচ্চ শিক্ষা সহ বৃত্তিমূলক শিক্ষা লাভে মেয়েদের সুযোগ বৃদ্ধি করতে হবে, যৌতুক বা পণ প্রথা আইনত বন্ধ করতে হবে, বহু বিবাহ নিষিদ্ধ আইন বাস্তবায়িত করা, বিবাহ বিচ্ছেদে মেয়েদের সমান অধিকার বাস্তবায়িত করা, সাবালিকা কন্যার অমতে বিবাহ বন্ধ করা, উত্তরাধিকার আইনে পুত্র ও কন্যার সমানাধিকার প্রতিষ্ঠা করা, পিতার পুত্র সন্তান না থাকলে মেয়ে থাকা সত্ত্বেও মেয়েদের প্রাপ্য অংশ বাদ দিয়ে বাকি অংশ চাচার ছেলেরা পায় সেই আইন বাতিল করা, নারীর সামাজিক, পারিবারিক, আইন, অর্থনৈতিক নিরাপত্তা, চলাফেরার উপযুক্ত নিরাপত্তা সুনিশ্চিত করা, চাকরি ক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ ও বেতন দান, চা বাগানে চরম বৈষম্য দূর করা, শিক্ষাক্ষেত্রে অফিস আদালতে কলকারখানায় কার্যরত মহিলাদের সন্তানদের জন্য সন্তান রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করা, শিশু শ্রম বন্ধ করার লক্ষ্যে বিকল্প ব্যবস্থা নেওয়া, সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সমস্ত জিনিসের সরবরাহ নিশ্চিত করা, সংবিধানে মহিলাদের সংরক্ষিত 15টি আসনে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা বাতিল করে জনগণের প্রত্যক্ষ ভোটে আরো বর্ধিত সংরক্ষিত আসনে নির্বাচনের ব্যবস্থা চালু করা, সরকারি উদ্যোগে লিগ্যাল এইড কমিটি গঠন করে নিঃসহায় নারীদের সাহায্য করা। এই দাবিনামাটি সর্বমিলিত, আওয়ামী লীগেরও ছিলেন, আমাদের মহিলা পরিষদ ছিলেন, আরো বহু সংগঠন ছিলেন, আমাদের বেগমের নূরজাহান আপা ছিলেন। তখন বললেন বঙ্গবন্ধু ওই দাবিনামাটা শুনে তখনই বললেন সুফিয়া খালাম্মাকে, আমাকে সাধারণ সম্পাদিকা হিসেবে, নীলেমা বেগম, সাজেদা চৌধুরী, নূরজাহান মুর্শিদ সহ আওয়ামী লীগের মহিলা সমিতির নেতৃবৃন্দকে, বেগম সম্পাদিকা নূরজাহান বেগমকে আলোচনায় ডেকে বললেন, নারী প্রগতি দ্রুত হবার নয়, ধীরে ধীরে সব হবে। আগের সমাজ বদলাচ্ছে, নতুন সমাজ নতুন ভাবে সব হবে। আমরা বড়ই আহত হয়েছিলাম সবাই সুফিয়া কামাল সহ, যে এইটা কি কথা হবে, ধীরে হবে, তাহলে তো আগের কথাই হলো।
বঙ্গবন্ধুর নারী প্রগতির বিষয়ে আলোচনায়। রাজনৈতিক স্বাধীনতার যিনি বিপ্লবী নেতা, তিনি নারী স্বাধীনতার বিষয়ে কেন ধীরে অগ্রসর হতে চান, এই ক্ষোভ তখন মনে জেগেছিল সকলের, এমনকি আওয়ামী লীগের মহিলা সমিতির সকলের। এই ঘোষণাগুলি যদি সরকার তখন দিতেন, তবে সামাজিকভাবে একটা পরিবর্তনের ধারা অবশ্যই সৃষ্টি হতো। নারী সমাজের তো দূরের কথা, জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্ন রূপদানের জন্য যে পদক্ষেপ নিলে তখন সোনার বাংলা গড়ার জন্য ঝাঁপিয়ে পড়তো নারী পুরুষ নির্বিশেষে সকল স্বেচ্ছাসেবীর দল, সেই সময় সেটা নেওয়া হলো না। হতাশা তাই গ্রাস করলো সমগ্র সমাজকে। যাই হোক, পলিটিক্যাল স্বাধীনতার 4 বছর পরে আমরা তো দেখলাম, যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মোশতাক, জিয়াউর রহমান এই সরকারের ক্ষমতা নিল, তখন ওই যারা আমরা ভীষণ রকম ভাবে দুঃখিত হয়েছিলাম, হতাশ হয়েছিলাম, তারা ঝাঁপিয়ে পড়লাম আবার বঙ্গবন্ধুকে হত্যা। তাহলে তো বঙ্গবন্ধু সঠিক পথে যাচ্ছিলেন, তিনি নিশ্চয়ই এমন কিছু তাদের জন্য তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, আমরা বুঝি নাই। এই বিষয়টা আমরা মহিলা পরিষদে অনেকবার আলোচনা করলাম, এবং তারপর থেকে প্রতিরোধ আন্দোলন কিভাবে করলাম সেটা অন্য প্রসঙ্গ, অন্য কথা। সেই সময়ে আর কি উনি আরেকটা কথা বলি, সেটা আমাদের এই বাংলাদেশ বেতারেও প্রচারিত হয়েছে এবং বেতার অফিসে সেটা ছাপা আছে কাগজটা, আমি সংগ্রহ করে এই অবস্থায় আনতে পারলাম না। বঙ্গবন্ধুর সাথে আমি একটা পার্সোনাল কাজ নিয়ে গিয়েছিলাম, পার্সোনাল একেবারে, যে একটা কিছু চেয়েছিলাম বোধহয়, আমার ঠিক এখন স্মৃতিতে নাই। বঙ্গবন্ধু ডাকলেন, অনুমতি দিলেন, ছিলেন ওই যে এই একটা ইউনিভার্সিটির ওই স্যারও ছিলেন তখন, উনি করতেন, সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, ওই বঙ্গবন্ধু ওই বাসায় থাকতেন, 32 নম্বরে ভাবি থাকতেন। আমাকে দেখে বলে, কি অবাক হচ্ছিস? তুই করে বলতেন, অবাক হলি? আমি একা কেন, তোর ভাবি এরকমই, এই যে খাওয়া এটা হয়ে চলে গেল। বলে কি 32-এ আসো? আমি এখানে থাকবো না, আমি 32-এ থাকবো, আমি সরকারি বাসভবনে থাকবো না। তোর ভাবি এরকমই। তাই আমি বললাম, তো ভাবি তো ঠিক কথাই বলছেন, আপনি এখানে পুরুষ চরিত্র হিসেবে খুব খারাপ ভূমিকা রাখলেন। বলে, আমি পুরুষ? আমি একটা দেশের পুরুষ? আমি যে, আপনি তো আসলে পুরুষ। এইভাবে একজন সহধর্মিনী প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন। আমরা তো এটা চাই না, সমঝোতা চাই। তো হাসলেন, বলে, তুই কথা দে মহিলা সমিতির সেক্রেটারি হবি। আমি তো পারবো না, আমি তো কমিউনিস্ট পার্টি করি, আমি তো বাংলাদেশ মহিলা পরিষদ করি। বলে উনি বালিশটা উঠিয়ে একটা কমিউনিস্ট পার্টির সদস্যপত্র দেখালেন। আমি যে, এটা কি? বলে, মনি সিং দিয়েছেন আমাকে কমিউনিস্ট পার্টির সদস্য করেছেন। আমি যে, আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। বলে, হ্যাঁ ভালো কথা, কিন্তু তোর মতো আনলি না, আমার কথা শুনলি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, কিন্তু প্রগতিশীল পথে থাকতে হবে। আমি যে আসি তো, কিছুটা আসি, তার এইরকম কথাবার্তা আর কি। তো ওইখানে হাসাহাসি হচ্ছিল ওই নিয়ে, এবং আমাকে বলে, এখনো ওই মনে রাখছেন 60-এর দশক, এই সময় আন্দোলনে আমরা যেতাম তো 32 নম্বরে বক্তৃতা শুনতে যেতাম, ছাত্র নেতা হলে যা হইতে হয় বিশ্ববিদ্যালয় থেকে, তখন সেই কথা মনে রাখছেন। তারপরে বললেন যে, ও এখনো ঠিক হলো না, এখনো কমিউনিস্ট পার্টি, এখনো মহিলা পরিষদ। ওইটা এটারই ব্যাকগ্রাউন্ড। এটা আমি আর কি করব, মাথা নিচু করে হাসলাম। আর আমার সংগঠনের পক্ষ থেকে ওটা দিতে গিয়েছিলাম, খালাম্মা পাঠিয়েছিলেন, সুফিয়া খালাম। ধন্যবাদ। আমি খুব ব্যক্তিগত কথা বললাম, যদিও তার মধ্যে আমাদের রাজনীতি, অর্থনীতি, দেশের নারী আন্দোলন সবটাই জড়িত। আর অনেক কিছু প্রসঙ্গ কিন্তু আমার এই বইটাতে আছে, এখনো মার্কেটে আছে। যাই না, সরি, আপনারা এটা বলতে সুযোগ দিয়েছেন এবং ডেকেছেন। আপাকে একবার বলছিলাম যে, আপা পারবো কি পারে না। এইটা আমার 60-এর দশকের ছাত্র আন্দোলন ও বঙ্গবন্ধুটা আপাকে আমি পাঠিয়েছি, লেখাটা। এটা বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা আরেকটা দুঃখজনক, আনিস স্যার
ডক্টর আনিসুজ্জামান দায়িত্ব দিয়েছিলেন যে মালেকা এটা শেষ করো, বিশ্ববিদ্যালয়তে বোধহয় এটা ওখান থেকে বার হবে এবার, স্যার তো আর নাই বিয়োগান। আর এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু 100 বছর পূর্ণ। আমরা কি আরেকবার লীলানাথকে স্মরণ করে একটা এরকম সভা করতে পারি কিনা আমি প্রস্তাব দিচ্ছি, কারণ তিনি প্রথম ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপার ইংরেজি বিভাগের প্রথম ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ভেরি গুড আইডিয়া। এটা খুব ভালো হয়। আমি ওখানে একটু কথা বলার সুযোগ পেলে হবে। এটা শিগগিরই আমার বইটা বেরিয়ে যাচ্ছে লীলানাগের উপরে। আর আগে একটা সিরাজুল ইসলাম স্যার ওনার নাজমা আপার স্মরণে একটা আলোচনা করিয়েছিলেন ভাষা, আধুনিক ভাষা ইয়েতে, ওই কপিটা আমার কাছে আছে, এমনি আপনাকে আমি পাঠিয়ে দিব লেখাটা। আমরা যদি করতে পারি খুব ভালো হয় লীলানাথকে স্মরণ করে। আমি যেটা, থ্যাংক ইউ মালেকা, আসলে আমি একটা কাজ করি, এটা কি, এটা তো আমি এটা ডাউনলোড করলাম, তুমি যদি না আসো তাহলে এখান থেকে একটু পড়বো, তুমি যখন আসলে তুমি সরাসরি কথা বললে এটা ভালো হলো। জি, এটা তো ছাপানো হবে তাই না? এটা ছাপানো সবাইকে পারেন, সবাই করতে অসুবিধা নাই। আর আমি জাস্ট থ্যাংক ইউ সো মাচ মালেকা, তোমার কাছ থেকে শুনলাম যে জিনিসটা সত্যি যে উনি ওনার সাংঘাতিক স্মরণ শক্তি ছিল, ভীষণ। একবার মানুষের নাম তুই ছেড়ে বলতেন না কাউকে, উনি ভূমি করে আমি কাউকে বলতে শুনি নাই, তুই সরাসরি, তুই ছেলেই হোক মেয়েই হোক, বলে আরে তুই আয় 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 বস। আর অবশ্য আরেকটা স্মৃতি কথা বলি আমি, খালাম্মা বাসাটা তো খুব কাছে ছিল, খালাম্মা এক একটা প্রস্তাব দিয়ে আমাকে বলল যা 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 শিগগির বঙ্গবন্ধুর সাথে এই বিষয়টা আলাপ করো গিয়ে। ওনার কাছে দাঁড়ালেই উনি সবাইকে সরিয়ে দিয়ে, আমার যে কত স্মৃতি, এটা চল ছাদে কত সভা, যে এটা সভা না গল্প গুজব। আরেকটা স্মৃতি আছে, ইলা মিত্র এসেছিলেন ঢাকায়, তখন ভাবি কাছে পৌঁছায় দিলেন, খেতে দাও খেতে দাও খেতে দাও। তো ইলাদি বললেন যে, ইলাদিকে জিজ্ঞেস করলেন যে ইয়ে হবে, ইলাদি বলছেন যে আমার কি বাংলাদেশের পাসপোর্ট পাবো, কারণ তাকে তো ইয়ে করে দিয়েছিলেন। বলে এখন আবার পাসপোর্ট পাবো মানে, এখন তো তুমি বাংলাদেশের, পাসপোর্ট লাগে নাকি, আমি আছি না, কে আটকাবে, তুমি আসো বাংলাদেশে থাকো। ইলামি তো তার বইয়ে এটা লিখেছেন। কেউ নাই আর এখন, তবুও আছেন তাদের কথা, তাদের স্মৃতি, তাদের লেখালেখি, বঙ্গবন্ধুর যে বইগুলো বেরিয়েছে, এবং সেই জন্য প্রশংসার দাবিদার তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী, এতগুলো বই ছাপিয়ে ব্যবস্থা করে সবাই পড়ার ব্যবস্থা করেছেন, নাহলে যে কোথায় হারিয়ে যেত সব। এবং এগুলো তো ছিল ওই বাড়িতে, যখন হত্যাকাণ্ডের পরে উনি গেলেন দেখে দেখে, সেই জন্য তো নিয়ে আসলেন এবং এক জায়গায় ছিল। এগুলো স্মরণ করলে খুবই ইয়ে লাগে। আমাদের ভবিষ্যৎ এই সন্তানদেরকে, নাতি নাতনিকে, আমি আমার নাতি নাতনি আছে তো, ওদেরকে গল্প করি, ওরা তো 8, 9-এ পড়ে, গল্প করি যে এই যে শুনে। আপা নিয়ে যাবো, আমাকে একটু যাওয়ার অনুমতি দিন না। আমরাও যাচ্ছি, যেতে পারো, আমাদের এখন মিটিং শেষ হয়ে যাবে, 6টার সময় শেষ করে দেবো। জাস্ট মালিকা একটা ভালো কথা বলেছে, আমরা ইলা মিত্রকে নিয়ে একদিন করব। তোমার বইটা কবে বের হবে? না ইলা মিত্র না, সরি লীলানাথ বেরো, ওইটা একটা ছাপানো আছে যেটা ভাষা ইনস্টিটিউট আছে, আমি জাস্ট ভাবছি সময় লাগবে। না সামনে মাস তো ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারি আমরা যে মিটিং করব ওটা কিন্তু মানে 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি না 21শে ফেব্রুয়ারি যখন করবো মাসে 21শে ফেব্রুয়ারির উপরে হবে। তো যেটা আমি ভাবছি এই স্বরচিত লেখা, কবিতা বা গল্প মানুষ পড়তে পারে। কেউ যদি, আমি একটা ইমেল পাঠাবো, স্বরচিত কবিতা গল্প, বা যদি কেউ 21শে সম্বন্ধে আলোচনা করতে পারে তাও পারবে। কারণ আমরা 6 জন যদি হই যথেষ্ট, কারণ আদারওয়াইজ
সম্ভব না। তারপরে মার্চে তো আমাদের স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতার 50 বছর হলো, তো আমাদেরকে মার্চে কিন্তু স্বাধীনতার উপরে আমরা একটা অনুষ্ঠান করব, একইভাবে করব। তারপরে যদি চাও আমরা যেমন সব এপ্রিল হচ্ছে বৈশাখ, এখন বৈশাখের উপরে যদি করি তা করতে পারি। কিন্তু আমি লীলা নাগের উপরে আমার কাছে আমার ভালো লাগে, লীলা নাগ আছে, আমরা যদি আগে থেকে ঠিক করে নিই জি। মে মাসে তো বের হয়ে যাবে না তোমার বই মালিকা, মে জি। মাসে তোমার বই যদি বের হয়ে থাকে তাহলে মে মাসে আমরা লীনা লাগের উপরে আলোচনা করতে পারি। আর তোমার বইয়ের হয়তো একটা কপি তুমি অন্য কাউকে দিলে আমাদের কোনো মেম্বার যে পড়তে চায় সে আলোচনা করতে পারে, তুমিও করবে। তো আমরা তাই ভাবে এপ্রিলটা আমরা রাখি, যেহেতু হ্যাঁ। এটা ওটা বৈশাখের উপরেই হ্যাঁ। আমাদের, ঠিক আছে? তো আমি এটা মে মাসে করা যায়। তাহলে আমাদের 4 মাসের একটু জিনিসটা ঠিক হয়ে গেল। ধন্যবাদ। ঠিক আছে আপা, শেষ। অনেক ধন্যবাদ। আমাকে একটু যেতে ভালো আছো? ঝর্ণাকে তো অনেক কথা বলে, আপাটা ভালো আছেন? ধন্যবাদ। হ্যালো আপা, মালিক আপা, হ্যাঁ আনোয়ারা আজাদ। হ্যাঁ ভালো আছেন? আপার দৌলতে তো আজকে অনেকের সাথে আবার সামনাসামনি দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। মালিক আছেন আপা? আপা আছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম। আপা আমরা তাহলে কি হবে কিছু বলবে আনোয়ারা? আপা? কিছু বলবে? না বলছি আমরা তো তাহলে এখন ক্লোজ হয়ে যাবে তো, হ্যাঁ, আমরা ক্লোজ করবো। না, আমি বলছিলাম কেউ যদি কিছু বলতে চায় বলতে পারে, আদারওয়াইজ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করি। আর সবাইকে অনেক ধন্যবাদ, সেলিনা হোসেনকে ধন্যবাদ, শেষমেশ যোগদান দিতে পারলেন। আমাদের একটু ব্যতিক্রম হয়ে গেল, আমাদের আরম্ভ করার কথা ছিল সেলিনাকে নিয়ে, কিন্তু এই টেকনোলজিক্যাল প্রবলেম নিয়ে না। হ্যাঁ, উনি কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। আনোয়ারা একটা কবিতা পড়লো, ঝর্ণা তো খুবই ভালো। তো সবাইকে ধন্যবাদ। রাজিয়া, আমি প্রথম থেকে বলি, সেলিনা ধন্যবাদ, ঝর্ণা, রাজিয়া, মালেকা, আনোয়ারা আজাদ, সবাই কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সবাই যারা আছো এখানে, যারা কিছু বলো নাই, নেক্সট টাইম আশা করি তোমরা কিছু কথা বলবে, শুধু শুনবে না, কিছু কথা বলবে। নিশ্চয়ই। আর প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড হোয়াটএভার আমাদের, আর আমি মেল করে দিব কি কি বিষয় আমরা কথা বলবো বা স্বরচিত কিছু পাঠ করব। তো প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড জয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই যেন ভালো থাকো, এই কোভিডের সময় সবাই যেন ভালো থাকি, আমরা দোয়া করি সবার জন্য। ওকে আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিয়াজ আপা, আপনার আপনি আমার ছোট ভাইটাকে চিনেন না, জামাল? হ্যাঁ, না, ওর আজকে অপারেশন হলো, ভালো আছে। চারটা স্টেন্টিং হলো। ও তো এখনো চেয়ার আর কি, ইংরেজি বিভাগের চেয়ার তো সে। ইউনিভার্সিটি হিস্ট্রি না জামাল? না, আরে সরি, হিস্ট্রি। আচ্ছা, মনে পড়লো, মালিকা তোমার কাছে ইয়ের নাম্বার আছে? আমি একটু নাদেরা বেগমের, আমাকে ওই ডিপার্টমেন্ট থেকে বলছে, ওই ইংলিশ ডিপার্টমেন্টে নারীদের ভূমিকা ইংলিশ, তো ওখানে নাদেরার উপরে আমি কিছু পেয়েছি এখান থেকে ওখান থেকে, কিন্তু কার সঙ্গে আমি কথা বলতে পারি? নাদেরার ছেলে আছে তো, বিকাশ, সে কি ঢাকাতে? ঢাকায় বিকাল। ও কি জানবে? বিকাল কি জানবে? মায়ের কথা জানবে না? আচ্ছা, ঠিক আছে। আপনি কি কি জানতে চান আমাকেও দিতে পারেন পয়েন্ট, আমি আপনাকে হেল্প করতে পারবো। একদিন আমি
যেমন আমার কাছে আছে, কি জানতে চান আমাকে একটু লিখে দিয়ে আমি ইয়ে করবো, হ্যাঁ, মেল কারণ করে দিন, আমি আপনাকে হেল্প করব। হঠাৎ করে তো উনি পলিটিক্স থেকে সরে গেলেন। হ্যাঁ, তো মানে কেন আমার সরে ভাবি তো, আমার বড় ভাবি তো, আমার আমি ভাই জানি, আমি তো জানি, এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। দুইজন জেল থেকে বেরিয়ে এসে দুইজনকে বিয়ে করবে, সব হলো রাজনীতি ছাড়ো। আপনার ভাইও জেলে গেছিলেন? হ্যাঁ, ও, রাজনীতি থেকে বেরিয়ে আসছে। ও, তা জানতাম না। সিএসপি পরীক্ষা দিল তো, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তাকে পড়তেলো। এনিওয়ে, থ্যাংক ইউ, তোমার জন্য যোগাযোগ করবো। ঠিক আছে সবাই, থ্যাংক ইউ ভালো থেকো সবাই। আমি মালিকা আপার সাথে একটু ইয়ে বলতে চাচ্ছিলাম। মালিকা আপা, আপনার স্মৃতিগুলি খুবই মজা লেগেছে। আপনি যে বললেন ওই ছবিটা, আমিও ছবিটা ভাবছিলাম এটা এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডটা কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে খুবই ভালো লাগলো, একদম পার্সোনাল। আর আপনি ছোট যে ছাতি গিয়ে কথা বলা, হাসতেই হলো। এটা ধন্যবাদ পাবেন আপা, নিয়াজ আপা। খুবই মজা লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমি ওই সুযোগ পাওয়াতে ভালোই লাগলো। ভালো লাগলো। বঙ্গবন্ধুর সাথে আমার অনেক স্মৃতি, 32 নম্বর। আরেকবার করতে হবে, আপনি এই স্মৃতিগুলি বলবেন। এই মানে পার্সোনালি শোনা। আর আমি কিন্তু তার দলও করি নাই কোনোদিন, তার রাজনীতিও করি নাই কোনোদিন। এত ভালোবাসতেন উনি, সবাইকে ভালোবাসতে পারতেন, দল দল নির্বিশেষে। ওকে, থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ। থ্যাংক ইউ নিয়াজ আপা। থ্যাংক ইউ, খুদা হাফেজ। খুদা হাফেজ। খুব খুশি হলাম, ভালো লাগলো। আর থ্যাংক ইউ নিয়াজ আপা, আপনি যে আবার এটাকে গুছিয়ে এবার যেতে চাই না।